আসসালামু আলাইকুম। আমাদের অ্যাডমিশন প্রোগ্রামের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের ক্লাসটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সৈয়দ আল নাহিয়ান। আজকে আমাদের এই ক্লাসটিতে দ্বিতীয় অধ্যায় ভেক্টরের প্রথম পর্বের আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তুতে যা যা থাকছে তা হলো ভেক্টরের লব্ধি সংক্রান্ত আলোচনা, যা আমরা প্রবলেম সেট 1-এ দেখব, নদী এবং নৌকা সংক্রান্ত আলোচনা, যা আমরা প্রবলেম সেট 2-এ দেখব, এবং বৃষ্টি, ছাতা, গাড়ি ভেজা ইত্যাদি আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যা, যা ইনশাআল্লাহ আমরা প্রবলেম সেট 3-এ দেখব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই। ভেক্টরের লব্ধি সংক্রান্ত আলোচনা শুরু করার আগে কিছু কমন কথা আমার বলে নেওয়া দরকার বলে আমি মনে করছি। আমরা সবাই জানি যখন দুই বা তার অধিক ভেক্টর মিলে একত্রে কাজ করে তখন তাদের জন্য যে নতুন ভেক্টর উৎপন্ন হয় তাদেরকে লব্ধি ভেক্টর বলা হয়ে থাকে। এবং লব্ধি ভেক্টর যেহেতু ভেক্টর রাশি, তাই এই সকল ভেক্টর রাশিকে ঠিকঠাকভাবে প্রকাশ করার জন্য আমরা অবশ্যই দুটো দিকে নজর রাখব। প্রথমত মান বা ম্যাগনিটিউড, যেটা আমরা ভেক্টরের ধারক রেখা বা সাপোর্টের সাহায্যে প্রকাশ করব, এবং যথাযথ দিক বা প্রিসাইজ ডিরেকশন, যেটা সেই ধারক রেখার আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে প্রকাশিত হবে তীর চিহ্নের মাধ্যমে। এবং আরো একটা ব্যাপার যেটা আমি খুবই আসলে জোর দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে ভেক্টর রাশির লব্ধি নির্ণয় মানেই কিন্তু মান এবং দিক দুটোই নির্ণয় করা। আমাদের পরীক্ষার প্রশ্ন অনেক সময় এরকম টাইপের প্রশ্ন থাকে, আমরা হয়তোবা একটু কনফিউজড হয়ে গিয়ে শুধুমাত্র মান অথবা শুধুমাত্র দিক বের করে দিয়ে আসি। বাট এই ব্যাপারটা আমাদেরকে একটু খেয়াল রাখতেই হবে, যদি কখনো ভেক্টর রাশির লব্ধি নির্ণয় করতে বলে মান এবং দিক দুটোই বের করে আসবো। কিন্তু যদি আমাদেরকে এক্সপ্লিসিটলি বলে দেয়, স্পেসিফিক্যালি বলে দেয় মান বের করো অথবা দিক বের করো, সেক্ষেত্রে যে কোনো একটি বের করলেই আমাদের জন্য যথেষ্ট। তো এখন চলুন আমরা ভেক্টরের লব্ধি নির্ণয় সম্পর্কিত কিছু আলোচনা করি। ভেক্টরের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে দুটি বা তার অধিক ভেক্টরের জন্যই শুধুমাত্র লব্ধি হয়। তো সিম্পল মোস্ট কেস হচ্ছে দুটি ভেক্টরের জন্য একটি লব্ধি নির্ণয় করা, অর্থাৎ রেজাল্টেন্টস ফ্রম টু ভেক্টর কম্পোনেন্টস। এক্ষেত্রে আমরা প্রথমেই যে সূত্রটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আমরা সবাই জেনে আসছি এবং আমরা এটাও জানি এই ত্রিভুজ সূত্রে ভেক্টর দ্বয়ের ক্রম বা অর্ডার বা সিকোয়েন্স সবসময় প্রাধান্য পায়। যেমন আমরা যদি আমাদের চিত্রের কাঠামোটার দিকে তাকাই, ত্রিভুজ এ বি সি এর মাধ্যমে আমাদের এই সিস্টেমে একটি ত্রিভুজ সূত্রের কাঠামো দাঁড় করানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এ বি বরাবর একটি ভেক্টরকে উপস্থাপন করা হয়েছে, যেটাকে আমরা বলছি পি ভেক্টর, এবং আমরা আরো দেখছি বিসি বরাবর অন্য একটি ভেক্টরকে উপস্থাপন করা হয়েছে, যেটাকে আমরা বলছি কিউ ভেক্টর। এখন আমাদের এখানে ভেক্টর ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টে বলা হচ্ছে পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে রেজাল্টেন্ট আর। আর কেন? কারণ লব্ধিকে আমরা ইংরেজিতে রেজাল্টেন্ট বলে থাকি। এখন চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে স্টেটমেন্টটাকে আমরা যখনই তার সাপোর্ট বা ধারক রেখার মাধ্যমে ট্রান্সফর্ম করব, আমরা দেখব এবি প্লাস বিসি ইকুয়ালস টু এসি টাইপের একটা সমীকরণ পাচ্ছি। এখন এখানেই আমাদের কিছু জিনিস একটু মাথায় খেয়াল রাখতে হবে যে এই যে অর্ডার বা সিকোয়েন্স যেটা আমরা আসলে প্রকাশ করতে যাচ্ছি, সেই অর্ডার বা সিকোয়েন্সটা কি করে এসেছে। যেমন দেখেন আপনারা, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু বলছি আমরা একই বিন্দু বা সাধারণ বিন্দু, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি কমন পয়েন্ট, তাই না? ওকে, সো এই যে কমন পয়েন্ট আছে, এই কমন পয়েন্টের বিশেষত্ব কি আসলে বুঝতে হবে। যে কমন পয়েন্টটা আমাদের একটা ক্রম নির্দেশক বিন্দু বা সিকোয়েন্স ইন্ডিকেটিং পয়েন্ট, আমরা ইংরেজিতে বলতে পারি এসআইপি, সিকোয়েন্স ইন্ডিকেটিং পয়েন্ট। কেন বলছি আমরা এরকম করে? কারণ খেয়াল করে দেখবেন আমাদের এই ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টে পি প্লাস কিউ, অর্থাৎ পি এর অর্ডার হচ্ছে ফার্স্ট এবং কিউ এর অর্ডার হচ্ছে সেকেন্ড। আমাদের স্টেটমেন্ট অনুযায়ী পি আগে এসেছে, কিউ পরে এসেছে। আমরা যদি কাঠামোর দিকে তাকাই ত্রিভুজ এবিসি তে, এই ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর প্রথম সন্নিহিত বাহু হচ্ছে কি এবি এই আলোচনার জন্য, যেটা এ হচ্ছে আদি বিন্দু এবং বি হচ্ছে শীর্ষবিন্দু। বি বিন্দুতে যখন পি ভেক্টরটি শেষ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা কিউ ভেক্টরটাকে শুরু করে দিয়েছি। অর্থাৎ কিউ ভেক্টরের যে আদি বিন্দু এবং পি ভেক্টরের যে শীর্ষবিন্দু সেটি একই বিন্দু বা সাধারণ বিন্দু। এক্ষেত্রে এটাই বোঝা যাচ্ছে যে যেখানে পি ভেক্টরটি শেষ হয়েছে সেখান থেকে কিউ ভেক্টরটি শুরু হয়েছে, অর্থাৎ পি ভেক্টরের ক্রমটি আগে এবং কিউ ভেক্টরের ক্রমটি পরে। সো স্টেটমেন্ট ওয়াইজ খেয়াল করে দেখেন, বি এবং বি যেহেতু আমার কমন পয়েন্ট, পি ভেক্টর শেষ হয়েছে বি বিন্দুতে, তাই পি এর ক্রম আগে, এবং কিউ ভেক্টর শুরু হয়েছে বি বিন্দু থেকে, তাই কিউ এর ক্রম পরে। এবং আরো একটা ব্যাপার লক্ষ্য করতে পারি আমরা এখানে, সেটা হচ্ছে এবি ভেক্টরের যে আদি বিন্দু এ এবং বিসি ভেক্টরের যে শীর্ষবিন্দু সি, এর মধ্যেই কিন্তু আমাদের লব্ধি বা রেজাল্টেন্ট এসি হভার করছে বা ঘোরাফেরা করছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা যদি এভাবে কল্পনা করে নেই যে আমরা এ বিন্দু থেকে যাত্রা শুরু করছিলাম, তারপর এ থেকে বি বিন্দুতে এসে দেখলাম রাস্তা বি থেকে সি এর দিকে টার্ন নিয়েছে, তাহলেই আমরা তারপর বি থেকে সি এর দিকে যাব।
তাহলে সময়ের শুরুতে অর্থাৎ t = 0 তে আমরা ছিলাম কোথায়? a বিন্দুতে। t = t তে একটা নির্দিষ্ট সময় পর আমরা কোথায় থাকলাম? c বিন্দুতে। তাহলে আমরা আসলে কোত্থেকে কোথায় এসেছি? আমরা আসলে a থেকে c তে এসেছি এবং তাই এক্ষেত্রে আমরা প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত লব্ধি r কে বিস্তৃত করেছি এবং এই প্যাটার্নটাই আমরা আলটিমেটলি বাকি সব জায়গায় অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। ত্রিভুজ সূত্রের পরে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামান্তরিক সূত্র অথবা প্যারালেলোগ্রাম ল। এই সূত্রের ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন এখানে আমরা আর ক্রম নিয়ে বিবেচনা না করি, কারণ সামান্তরিক সূত্রে আসলে একই সময়ে ক্রিয়াশীল দুটি ভেক্টর রাশির উপাংশের জন্য কথাবার্তা বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসঙ্গ কাঠামোতে একটি সামান্তরিক আছে a b c d এবং সেই সামান্তরিকে আমরা সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী বলতে পারি ab = bc = p ভেক্টর, ad = bc = q ভেক্টর এবং ac হচ্ছে আমরা ধারণা করে নিচ্ছি তাদের লব্ধি বা রেজাল্টেন্ট r। কেন? কারণ আমরা জানি সামান্তরিক সূত্রের বিবৃতি অনুযায়ী যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর ইন দিস পার্টিকুলার কেস সামান্তরিকের সন্নিহিত বাহু ab এবং ad এই দুটি বাহু বরাবর দুটি ভেক্টরকে যথাক্রমে p এবং q প্রকাশ করা হয়েছে এবং বিবৃতি অনুযায়ী এদের মধ্যবর্তী যে কর্ণ আছে ac সেই কর্ণ ac হওয়া উচিত তাদের একমাত্র লব্ধি। এখানে আলফা হলো p এবং q ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমরা যদি একটু লক্ষ্য করি ab ভেক্টরটি বা p ভেক্টরটির আদি বিন্দু হচ্ছে a এবং q ভেক্টরটি অর্থাৎ ad ভেক্টরটির আদি বিন্দু হচ্ছে a। যখন দুটো ভেক্টরের আদি বিন্দু একই বিন্দুতে মিলিত হচ্ছে a, আমরা বলতে পারি বা ধারণা করতে পারি দুটি ভেক্টরই আসলে একই সাথে শুরু হয়েছে বা কাজ করা শুরু করেছে অথবা উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এবং এই আদি বিন্দুগুলোর মিলিত বিন্দুর সামনে যে কোণটি আছে আলফা সেটি হচ্ছে আমাদের p এবং q এর মধ্যবর্তী কোণ। থিটা হচ্ছে আমরা জানি এখানে লব্ধির দিক যেটি লব্ধি ভূমির সাথে উৎপন্ন করেছে। এখানে আমরা দুটি ভেক্টর স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, একটিতে বলছে dc + bc = ac, অন্যটিতে বলছে ab + ad = ac। দুই ক্ষেত্রেই আমরা লব্ধি বলছি কিন্তু ac। সামান্তরিক সূত্র আমরা সবাই জানি ব্যাপারটা এরকম হয় এবং খেয়াল করে যদি দেখি dc এর শীর্ষবিন্দু c, bc এর শীর্ষবিন্দু c এবং ac এরও শীর্ষবিন্দু c। অন্যদিকে ab এর আদি বিন্দু a, ad এর আদি বিন্দু a এবং ac এর আদি বিন্দু কিন্তু a। দুটো স্টেটমেন্টের প্রথমটিতে আমরা দেখতে পাচ্ছিলাম যে c শীর্ষবিন্দু সবার শীর্ষবিন্দু একই এবং দ্বিতীয় স্টেটমেন্টে দেখতে পাচ্ছি যে সকলেরই আদি বিন্দু একই। সেখান থেকে আমরা এই কথাটা বলছি ভেক্টরের উপাংশগুলোর আদি বিন্দু এবং শীর্ষবিন্দুগুলো যদি এই দুই ক্ষেত্রে একই থাকে আমরা তাহলে বুঝতে পারবো এরা একই সময়ে ক্রিয়াশীল দুটি ভেক্টর রাশি এবং তখনই আমরা এই সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টর রাশি লব্ধির মানের জন্য r = p² + q² + 2pq cos α ব্যবহার করতে পারবো এবং লব্ধির দিক যেটা tan θ থেকে আসে q sin α / p + q cos α। আর এটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, আমরা সবাই জানি tan θ = হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি। এটি একটি ত্রিকোণমিতিক অনুপাত, সবারই জানা, পারপেন্ডিকুলার বাই বেস। এখন আমরা যদি খেয়াল করে থাকি এই ভেক্টরটি যে লব্ধি আছে আর সেই লব্ধি ভেক্টরটি আমাদের ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করেছে এবং ভূমিটা এখানে কে খেয়াল করে দেখেন ভাইয়া p, যেহেতু p ভেক্টরের সাথে উৎপন্ন কোণ থিটা দ্যাট ইজ বাই p কে আমরা ভূমি বলতে পারি, কিন্তু q ভেক্টরটি কিন্তু সেই ভূমির সাথে বা p ভেক্টরের সাথেই আলফা কোণে আছে এন্ড দ্যাট ইজ বাই tan থিটাতে যখন আমরা সেই অনুপাতকে আপডেট দিব বা ইনপুট দিব tan থিটা শুধুমাত্র লম্বকে চেনে এবং ভূমিকে চেনে, সে আর কাউকে চেনে না। দ্যাট ইজ বাই খেয়াল করে দেখেন আমরা q ভেক্টরকে কিন্তু দুটো উপাংশে ভাগ করে রেখেছি, একটা হচ্ছে q sin α যেটা লম্ব উপাংশ আর একটা হচ্ছে q cos α। সো আমরা দেখতে পাচ্ছি এখানে q cos α আর q sin α উপাংশে ভাগ হওয়ার পর পুরো স্ট্রাকচারের মধ্যে p ভেক্টর এবং q cos α ভেক্টর দুটি ভূমি উপাংশে আছে এবং দুটো একই দিকে আছে, দ্যাট ইজ বাই tan থিটার ভূমি উপাংশে বা ভূমি অনুপাতে p + q cos α এবং q sin α দিকে যদি আমরা তাকাই q sin α কিন্তু ভাইয়া y অ্যাক্সিস বরাবর আছে এন্ড দ্যাট ইজ বাই আমরা লম্বতে q sin α কে রাখছি, দ্যাট ইজ হাউ tan থিটা চলে আসে। তো এই হলো আমাদের সামান্তরিক সূত্র। এর পরবর্তীতে আমরা এক ধাপ এগিয়ে একটু অ্যাডভান্স লেভেলের কিছু প্রবলেম নিয়ে চিন্তা করব। এবার আমরা দেখব দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে যে সকল উপায়গুলো অবলম্বন করা হয় সেগুলো নিয়ে কথাবার্তা। প্রথমে আছে বহুভুজ সূত্র এবং আমরা সবাই জানি বহুভুজ সূত্রকে আসলে ত্রিভুজ সূত্রের আদলেই তৈরি করা হয়েছে এবং এখানে আমরা ভেক্টরগুলো ক্রম নির্ণয় করেই বা ক্রম মেনেই আসলে কাজ করে থাকি। যেমন এখানে দেখতে পাচ্ছি যে p ভেক্টর, q ভেক্টর, s ভেক্টর এবং t ভেক্টরকে এমনভাবে সাজানো হয়েছে যাতে করে p ভেক্টরের শীর্ষবিন্দুতে এসে q ভেক্টর শুরু হয়, q ভেক্টরের শেষে এসে s ভেক্টরটি শুরু হয় এবং s ভেক্টরটির শেষে এসে t ভেক্টরটি শুরু হয় এবং তারপর ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যেহেতু প্রথম ভেক্টরটি আমাদের স্টেটমেন্ট ওয়াইজ p এবং ফাইনাল ভেক্টরটি যেহেতু স্টেটমেন্ট ওয়াইজ q, তাই p এর প্রথম বিন্দু হচ্ছে a এবং t এর শেষ বিন্দু হচ্ছে e। a থেকে e পর্যন্তই আমাদের আলটিমেটলি রেজাল্টেন্ট বা লব্ধিটা কাজ করছে।
বহুভুজ সূত্র এরকমই সিম্পল এবং এটার প্রমাণ আমরা আই গেস বই থেকে পড়েছি, না পড়লে আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা চাইলে এই থিওরিটাকে আবার রিক্যাপ করতে পারেন আমাদের এই ভিডিওটিকে পজ করার মাধ্যমে অথবা রিওয়াইন্ড করার মাধ্যমে। আমরা তাহলে সামনের টপিকে আগাই। পরবর্তী টপিকে আমরা দেখব লম্বাংশ উপপাদ্য। আমরা এই অংশটি আগে উচ্চতর গণিতেও পড়ে এসেছি আশা করি, সেখানে আমরা এটাকে বলার লম্বাংশ উপপাদ্য হিসেবে পড়েছি এবং আমরা এখানে দেখতেই পাচ্ছি একই সময়ে যখন দুইয়ের অধিক ভেক্টর রাশি কাজ করবে তখন তাদের লব্ধি নির্ণয়ের জন্য সবথেকে কার্যকর পদ্ধতি হিসেবে আমরা এই উপপাদ্যটি ব্যবহার করতে পারি। আমাদেরকে মাথায় রাখা উচিত যে ভেক্টর রাশির লব্ধি নির্ণয় করা মানেই কিন্তু দুটি অজানা রাশি নির্ণয় করা। এক হচ্ছে ভেক্টর রাশিটির মান এবং দুই হচ্ছে সেই ভেক্টর রাশিটির দিক। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে চারটি ভেক্টর রাশি দেওয়া আছে, একটি হচ্ছে পি ভেক্টর, একটি হচ্ছে কিউ ভেক্টর, একটি হচ্ছে এস ভেক্টর এবং একটি হচ্ছে টি ভেক্টর। যেহেতু প্রতিটি ভেক্টরই একই আদিবিন্দু ও থেকে উৎপন্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা ধারণা করেই নিতে পারি তারা একই সময় ক্রিয়াশীল ও বিন্দুতে। এবং যেহেতু এই চারটি ভেক্টর রাশি আমরা জানি, তার মানে পি কিউ এস টি এর মান জানি এবং আলফা 1 আলফা 2 আলফা 3 এই কোণগুলোর মানও আমাদের জানা আছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে এই ভেক্টরগুলোর লব্ধি হচ্ছে ও আর রেখাটি। এবং যেহেতু আমরা দুটি অজানা রাশির কথা চিন্তা করছি, তাই আমরা সমস্ত কাঠামোর সকল ভেক্টরকে দুটি উপাংশে ভাগ করছি, একটি হচ্ছে তাদের ভূমি উপাংশ, একটি হচ্ছে তাদের লম্ব উপাংশ। যেহেতু সবগুলো প্রদত্ত ভেক্টরকেই আমরা উপাংশে ভাগ করছি, তাই সিমেট্রি রক্ষার্থে আমরা আমাদের ধরে নেওয়া লব্ধিটিকেও দুটি উপাংশে ভাগ করছি, যেখানে আমরা বলছি আর cos থিটা হচ্ছে তাদের ভূমি উপাংশ এবং আর sin থিটা হচ্ছে তাদের লম্ব উপাংশ। এবং তাহলে সংজ্ঞা অনুযায়ী লব্ধির ভূমি উপাংশ হওয়া উচিত সমস্ত কাঠামোতে যতগুলো ভেক্টরের ভূমি উপাংশ আছে বা x অক্ষ বরাবর উপাংশ আছে তাদের সকলের সমষ্টি। এবং সিমিলারলি লম্ব উপাংশ হওয়া উচিত এই ক্ষেত্রে অ্যাটলিস্ট y অক্ষ বরাবর যতগুলো ভেক্টর আছে তাদের সকলের সমষ্টি। যেহেতু আমাদের এই দুটো সমীকরণের ডান পক্ষের সকল মান জানা আছে, আমরা সহজেই লব্ধির মান এবং দিক এভাবে বের করতে পারবো। যেহেতু আমরা লম্বাংশ উপপাদ্যে বারবার করে ভেক্টরের উপাংশগুলো নির্ণয় করার কথা চিন্তা করছি, তাই উপাংশ ব্যবহারের জন্য বা উপাংশে বিভাজনের জন্য আমরা একটা টেকনিক হয়তো সহজে মনে রাখতেই পারি, সেটি হচ্ছে উপাংশে ভাগ করার জন্য কার্টেসিয়ান চতুর্ভাগের ব্যবহার। আমরা দেখতে পাচ্ছি চিত্রে x এবং y অক্ষ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। খুব ভালো কথা, তাহলে ডান দিকে আমরা বলতে পারি ও বিন্দু থেকে ডান দিকে x অক্ষের ধনাত্মক অংশ এবং বাম দিকে ঋণাত্মক অংশ। তাহলে এই হিসেবে আমরা বলতে পারি এটা আমাদের প্রথম চতুর্ভাগ, এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ এবং এটি আমাদের সর্বশেষ চতুর্থ চতুর্ভাগ। এখন যদি আমরা একটা জিনিস চিন্তা করি যে এই r1 যে ভেক্টরটা ডিরেকশন আছে, সেই ডিরেকশনটা কিন্তু দেখেন ও বিন্দু থেকে চিন্তা করলে আস্তে আস্তে প্রথম চতুর্ভাগের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে এমন একটি ভেক্টর রাশি। এবং আমরা যেহেতু জানি প্রথম চতুর্ভাগে x এর ভ্যালু পজিটিভ হয়, y এর ভ্যালু পজিটিভ হয়, তাই প্রথম চতুর্ভাগে থাকা এই ভেক্টর রাশিটিকে উপাংশে ভাগ করার জন্য আমরা বলতেই পারি তার ভূমি উপাংশটির দিক হবে x অক্ষের ডান দিকে এবং লম্ব উপাংশটির দিক হবে y অক্ষের উপরের দিকে। সিমিলারলি যদি আমরা এই r2 ভেক্টরের উপাংশটির দিকে তাকাই, r2 দেখতে পাচ্ছি দ্বিতীয় চতুর্ভাগের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে এমন একটি ভেক্টর, তাকে উপাংশ ভাগ করলে তাহলে অবশ্যই সেই কাঠামোতে বা সেই চতুর্ভাগ অনুযায়ী x অক্ষের নেগেটিভ দিক এবং y অক্ষের পজিটিভ দিক বরাবর যথাক্রমে ভূমি এবং লম্ব উপাংশগুলোকে রাখা উচিত। সিমিলারলি থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট আমরা বলতে পারি, থার্ড কোয়াড্রেন্টে যদি চিন্তা করি r3 একটি উপাংশ আছে বা r3 একটি ভেক্টর আছে, তার ভূমি উপাংশ হবে x অক্ষের নেগেটিভ এবং y অক্ষের নেগেটিভ দিক, বিকজ থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি x ও নেগেটিভ হবে, y ও নেগেটিভ হবে। এবং সিমিলারলি আমরা বলতে পারি চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে x হবে পজিটিভ কিন্তু y হবে আমাদের জন্য নেগেটিভ, এন্ড দ্যাট ইজ বাই আমাদের এই চিত্র অনুযায়ী r4 যে ভেক্টরের উপাংশটি আছে বা ভেক্টরটি আছে তাকে উপাংশ ভাগ করলে আমরা x অক্ষের ধনাত্মক দিকে একটি উপাংশ পাবো এবং y অক্ষের ঋণাত্মক দিকে অন্য উপাংশটি পেয়ে যাব। মনে রাখতে হবে এটা শুধুমাত্র আমরা লম্বাংশে যখন ভাগ করছি বা লম্ব উপাংশে যখন ভাগ করছি তখনই এই কার্টেসিয়ান চতুর্ভাগ ব্যবহার করতে পারবো, যাতে করে ডিরেকশনগুলো একটু সহজে আমরা ব্যবহার করতে পারি বা জানতে পারি। এবার আমরা প্রবলেম সেট 1 নিয়ে কিছু গাণিতিক সমস্যা এবং তাদের সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের প্রবলেম সেটের প্রথম সমস্যায় বলা হচ্ছে দুটি বল যথাক্রমে 5 নিউটন এবং 7 নিউটন মানে চিত্রানুসারে কাজ করছে, তাদের লব্ধি নির্ণয় করতে হবে। তো যদি আমরা এই ফিগারটাকে আরেকবার ড্র করি আমাদের ইকুয়েশনকে বা আমাদের প্রসঙ্গ কাঠামোটাকে ঠিক করার জন্য, তাহলে আমরা দেখব যে বলা হচ্ছে এই হচ্ছে 5 নিউটন মানের একটি বল এবং এই হচ্ছে আমাদের 7 নিউটন মানের একটি বল এবং মধ্যবর্তী কোণ বলা হচ্ছে আমাদের এখানে 120 ডিগ্রি। সো ভেক্টরগুলোকে যদি আমি তাদের ধারক রেখার সাহায্যে প্রকাশ করি, এটাকে বললাম ধরেন আমাদের এবি ভেক্টর এবং এটাকে বললাম আমরা বিসি ভেক্টর।
এখন খেয়াল করে দেখি যে এই যে বিন্দুটি আছে, এই বিন্দুটি এমন একটি বিন্দু যেখানে আমার এবি ভেক্টর বা 5 নিউটন বলটি শেষ হয়েছে, কিন্তু 7 নিউটন ভেক্টরটি বা 7 নিউটন বলটি শুরু হয়েছে। সো এরকম যদি সেটআপ থাকে আমরা কিন্তু অবশ্যই সেখানে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এরকম সেটআপে বি বিন্দুকে আমরা কখনোই একই সময়ে ক্রিয়াশীল ভেক্টরের বিন্দু হিসেবে ধারণা করতে পারি না। আমরা যেহেতু জানি সমান্তরাল সরলরেখা বরাবর ভেক্টর রাশিগুলোকে ট্রান্সফার করা যায়, সরিয়ে নিয়ে আসা যায়, তাই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই 7 নিউটন মানে বলটিকে বি বিন্দু থেকে সরিয়ে এ বিন্দুতে নিয়ে এসে বিসি এর সমান এবং সমান্তরাল সরলরেখা বরাবর উপস্থাপন করব। এবং তাতে করে যে কাজটি হবে আমরা বলতে পারবো এই এডি ভেক্টরটিও আসলে 7 নিউটনের ভেক্টর, সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী। এবং তারপর আমরা যদি সামান্তরিকটিকে কমপ্লিট করি, এরকম একটা সিচুয়েশন বা রূপ দাঁড়াবে যেখানে ডিসি ভেক্টরটি বা ডিসি বাহুটি এবি এর সমান এবং সমান্তরাল, এবং ডিসি ভেক্টর এবং এবি ভেক্টর পরস্পর সমান, সমান ভেক্টরের সংখ্যা অনুযায়ী। তো ডিসি ভেক্টরকে আমরা বলতে পারি 5 নিউটন মানের একটি ভেক্টর। সুতরাং তাদের লব্ধি কোন দিকে হবে আমরা বুঝতেই পারছি আশা করি। লব্ধি হবে এ থেকে সি বরাবর। যদি লব্ধি এ থেকে সি বরাবর হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যদি এই কোণটি মান 120 ডিগ্রি হয়, 5 নিউটন এবং 7 নিউটনের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। সো আমরা বলবো আর লব্ধি ইকুয়ালস টু এখানে পি স্কয়ার, পি বরাবর আমরা আছে 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 7 ইনটু cos of 60 ডিগ্রি। যদিও প্রশ্নে দেওয়া আছে 120 ডিগ্রি এখানে কোণ, কিন্তু সেটা কিন্তু কখনোই আমাদের প্রশ্নে কোথাও বলেনি এটা মধ্যবর্তী কোণ 5 এবং 7 নিউটন বলের মধ্যে। সো দিস ইজ বাই আমরা আগে ফিগারটাকে ঠিক করে আমাদের প্রসঙ্গ কাঠামোটাকে ঠিক করে আগে দেখলাম যে কোণটা আসলে 5 নিউটন এবং 7 নিউটনের মধ্যবর্তী কোণ, তারপর আমরা লব্ধির মান বের করলাম। খেয়াল রাখতে হবে আমাদেরকে লব্ধি নির্ণয় করা যখন বলেছে তার মানে দুটো অজানা রাশি চাওয়া হয়েছে, প্রথমত মান এবং দ্বিতীয়ত দিক। শুধুমাত্র যদি আমরা এই মান বের করেই অঙ্ক শেষ করে দিই আমাদের কিন্তু হবে না, দিকটা আমাদেরকে বের করতে হবে। এবং দিক বের করার জন্য আমরা বলতেই পারি বা ধারণা করে নিতেই পারি আমাদের এই ভেক্টরটি যে এসি লব্ধি আছে সেই এসি লব্ধি ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। থিটা ইকুয়ালস টু আমরা বলবো আমরা বলবো আসলে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু আমরা বলবো লম্ব বাই ভূমি। সো লম্বে কে থাকবে? লম্বে থাকবে হচ্ছে আমাদের জন্য 7 sin 60 ডিগ্রি। কেন 7 sin 60 ডিগ্রি থাকবে? কারণ এই 7 নিউটন বলের দুটো উপাংশ, একটা থাকবে লম্ব বরাবর, একটা হবে ভূমি বরাবর। 7 sin 60 হচ্ছে এই উপাংশটি, এবং ভূমি বরাবর দেখবো আমরা 5 প্লাস 7 cos 60 ডিগ্রি। এইটুকু প্রথম পার্টের জন্য, এইটুকু আমাদের দ্বিতীয় পার্টের জন্য। আশা করি আমি বুঝতে পেরেছি। এবং এই পার্টটুকুতে আমি একটা ব্যাপার অবশ্যই একটু এমফাসাইজ করব, সেটা হচ্ছে যে কোনো ফিজিক্সের ম্যাথ বা সলভ করার জন্য, প্রবলেম সলভ করার জন্য আমরা যেন অবশ্যই এরকম করে একটি প্রসঙ্গ কাঠামো সেট আপ করার ব্যবস্থা মাথায় রাখি। কারণ যদি চিত্র আঁকতে পারি দেখা যাবে যে প্রবলেমটা আসলে কিভাবে ক্রিয়েট হয়েছে, প্রবলেমগুলোতে কারা কারা আসলে ইন্টারঅ্যাক্ট করেছে, তাদের ধরন কি, তাদের আচরণ কি আমরা সহজে বুঝতে পারবো। এরপর সমস্যা দুইটি যদি আমরা দেখি, বলা হচ্ছে একজন ব্যক্তি দক্ষিণ পশ্চিম দিকে 45 ডিগ্রি কোণে, উত্তর পূর্ব দিকে 70 ডিগ্রি কোণে এবং পূর্ব দক্ষিণ দিকে 35 ডিগ্রি কোণে বিভিন্ন পথ অতিক্রম করছেন। বলা হচ্ছে তার সর্বশেষ অবস্থান কোথায় নির্ণয় করতে হবে। তো যেহেতু আমাদের এখানে কম্পাস লাইক স্ট্রাকচার আছে এবং কিছু কনজুগেট অ্যাঙ্গেল বা যৌগিক কোণ আছে, এগুলোকে ডিকোড করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের সবথেকে প্রচলিত যে কম্পাস স্ট্রাকচার সেটাকে আগে প্রসঙ্গ কাঠামোতে দাঁড় করাবো। যেমন যদি আমরা ধরি এই এক্স অক্ষ বরাবর যে দাগটি আছে, যদি আমরা এখন কম্পাস স্ট্রাকচারটাকে উপস্থাপন করতে চাই, যেমন আমরা ধরে নিব এক্স অক্ষ বরাবর এই স্ট্রাকচার বরাবর বা এই দাগ বরাবর আসলে আমরা ওয়েস্ট এবং ইস্টের ডিরেকশন নিচ্ছি, এবং ওয়াই অক্ষ বরাবর এই রেখা বরাবর আমরা নর্থ এবং সাউথের ডিরেকশন নিচ্ছি। তাহলে যদি ধরি আমাদের এই বস্তু কণাটি প্রথমে ও বিন্দু থেকে যাত্রা শুরু করছে, বলা হয়েছে দক্ষিণ পশ্চিম দিকে 45 ডিগ্রি। সো ও থেকে যদি আমরা হচ্ছে গিয়ে দক্ষিণ পশ্চিম দিক এ যাই, তার মানে দক্ষিণ দিকের সাথে আমরা 45 ডিগ্রি কোণ করব, কিন্তু সেই 45 ডিগ্রির মুভমেন্টটা হবে টুয়ার্ডস ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিকে। তাহলে এইটুকু কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো ও থেকে এ বিন্দুতে আসার জন্যই আমাদের ও এ ইকুয়ালস টু হচ্ছে 35 মিটার। তাহলে ও এর রেখাটা কিভাবে আসলো? দক্ষিণ পশ্চিম দিকে আমাদের সাউথের সাথে বা দক্ষিণের সাথে 45 ডিগ্রি কোণ করে আমরা পশ্চিম দিকে এসেছি, দ্যাট ইজ সাউথ ওয়েস্ট 45 ডিগ্রি। এখন যেহেতু
কণাটি এ বিন্দুতে আসার পর স্থির হয়নি, আবার উত্তর পূর্ব দিকে গিয়েছে, তাই এ বিন্দুতে আমরা পুনরায় একটা কম্পাস স্ট্রাকচার নিয়ে আসব এবং এই কম্পাস স্ট্রাকচার আনার পর আমরা বলবো এটা হচ্ছে আমাদের জন্য নর্থ, এটা হচ্ছে আমাদের জন্য সাউথ, এটা হচ্ছে আমাদের জন্য ওয়েস্ট এবং এটা হচ্ছে আমাদের জন্য ইস্ট। তো এবার কোথায় যাবে সে? এবার যাবে সে নর্থ ইস্ট ডিরেকশন বা উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিক মানে উত্তর দিকের সাথে কোণ করে পূর্ব দিকে, ঠিক আছে? সো উত্তর দিকের সাথে কত কোণ করেছে সে? 70 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে গিয়েছে। সো এবার তার যাত্রা ডিরেকশনটা হবে এ থেকে ধরলাম বি বিন্দু পর্যন্ত, এবং আমরা এখানে বলতে পারি এ বি ইকুয়ালস টু হচ্ছে বেসিক্যালি 40 মিটারস। তাহলে বি বিন্দুতে আসার পর কিন্তু কণাটি এখনো স্থির হয়নি, বলা হয়েছে পূর্ব দক্ষিণ দিকে, তারপর 35 ডিগ্রি কোণে যাবে। সো পূর্ব দক্ষিণ দিক কোনটা সেটা বোঝার জন্য আমরা পুনরায় এখানে একটা স্ট্রাকচার দাঁড় করাবো, এবং এটা হবে আমাদের জন্য নর্থ, এটা হবে আমাদের জন্য ইস্ট, এটা হবে আমাদের জন্য সাউথ, এবং দ্যাট উইল বি আওয়ার ওয়েস্ট। সো পূর্ব দক্ষিণ দিকে 35 ডিগ্রি কথাটার অর্থ হচ্ছে পূর্ব দিকের সাথে 35 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে যাওয়া, অর্থাৎ বি বিন্দু থেকে আমরা যাব কোথায়? সি বিন্দুতে। সো ফাইনালি লোকটি যাত্রা যদি শুরু করে ও বিন্দু থেকে এবং যেহেতু শেষ পর্যন্ত এসেছে সি বিন্দুতে, তাহলে এই লোকটির জন্য লব্ধি ডিরেকশন বা সর্বশেষ অবস্থান হচ্ছে ওসি অবস্থান ভেক্টর। আমাদেরকে বলা হচ্ছে ওসি কত নির্ণয় করতে হবে, এবং ওসি নির্ণয় করার জন্য আমরা আসলে কতগুলো ভেক্টরের সম্মুখীন হচ্ছি? ওএ, এবি, এবং আমরা ফাইনালি পাচ্ছিলাম বিসি। বিসি ইকুয়ালস আমাদের কাছে বলা হয়েছে 55 মিটার। এই স্ট্রাকচারটিকে সলভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ও বিন্দুতে সবগুলো ভেক্টরের উপাংশকে একত্রিত করা। কিভাবে করব? আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের জন্য একটা কম্পাস ডিরেকশন, নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। এখান থেকে আমরা একে একে ওএ, এবি এবং বিসি ভেক্টরগুলোকে বসাবো। ওএ ভেক্টরটির রূপ ছিল সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিকে 45 ডিগ্রি কোণ। সো দক্ষিণ পশ্চিম দিকে এই যে 45 ডিগ্রি কোণ, এটা হলো আমাদের ওএ ভেক্টর। পরবর্তী ভেক্টর হবে ধরে নিচ্ছি আমাদের কত? এ বি। এবি ভেক্টর কোন দিকে? নর্থ ইস্টে। নর্থ ইস্টে যদি হয় তাহলে সেই ভেক্টরটি হবে এরকম, নর্থের সাথে 70 ডিগ্রি কোণ করবে। এর আগেটা সাউথের সাথে 45 ডিগ্রি কোণ করেছে, এবং ফাইনালি যেটা হবে পূর্ব দক্ষিণ অর্থাৎ ইস্ট সাউথ, ইস্ট সাউথের দিকে, এই হচ্ছে গিয়ে আমাদের থার্ড ভেক্টর। এইটুকু হচ্ছে 35 ডিগ্রি। প্রতি ভেক্টর এখানে ও বিন্দু থেকে শুরু হয়েছে, ও এ বরাবর একটি, ও ই বরাবর একটি, এবং ও ডি বরাবর আমাদের ফাইনাল ভেক্টরটি রয়ে গেছে। সো আমরা বলতেই পারি এখানে ও এ ভেক্টর ইকুয়ালস টু আমরা এখানে বলতেই পারি সমস্ত স্ট্রাকচারের জন্য লব্ধি হবে ওএ ভেক্টর প্লাস ওডি ভেক্টর প্লাস ওই ভেক্টর। এখন আমরা এখানে অতি সহজেই ভেক্টরের লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে ইকুয়েশনটাকে সলভ করতে পারবো। তো আমরা এখন পরবর্তী অংশে এটাকেই সলভ করব, পুরো স্ট্রাকচারটাকে একটু ডিটেইল দিয়ে নিয়ে। চলুন তাহলে এই প্রবলেমটাকে সলভ করে ফেলা যাক। আমরা একটু আগে দেখে এসেছি যে সমস্ত প্রবলেমটিকে আমরা বেশ কটি ভাগে ভাগ করেছি, এবং ফাইনালি যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম সেটি হচ্ছে ও বিন্দু থেকে স্টার্ট করা প্রথম ভেক্টরটি বা প্রথম উপাংশটি ছিল আমাদের এই বরাবর, সেটিকে বলেছিলাম আমরা ও এ। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলেছিলাম 45 ডিগ্রি, সাউথ ওয়েস্ট 45 ডিগ্রি, বিকজ এটা ছিল নর্থ, এটা ছিল সাউথ, এটা ছিল ওয়েস্ট, অ্যান্ড এটা ছিল আমাদের জন্য ইস্ট। এবং দ্বিতীয় যে উপাংশটি ছিল সেটি ছিল আমাদের নর্থ ইস্ট ডিরেকশনে 70 ডিগ্রি। এই হচ্ছে আমাদের নর্থ ইস্ট, এই হচ্ছে আমাদের 70 ডিগ্রি নর্থ ইস্ট, এটাকে বললাম ওবি। এবং ফাইনালি আমরা ওডি যদি চিন্তা করি, ওডি ছিল এই ডিরেকশনে, এবং ওডি এর জন্য ডিরেকশন ছিল ইস্ট সাউথ অর্থাৎ পূর্ব দক্ষিণ দিকে 35 ডিগ্রি কোণ। ওকে, যেহেতু দেখতে পাচ্ছি ও বিন্দুতে তিনটি ভেক্টর একত্রে কাজ করছে, আমরা এখানে অবশ্যই লম্বাংশ উপপাদ্য ব্যবহার করব, অ্যাজ উই হ্যাভ অলরেডি টোল্ড। সো লম্বাংশ উপপাদ্য ব্যবহার করার আগে আমরা যেটা করব, সমস্ত ভেক্টরগুলোকে তাদের উপাংশ ভাগ করব। ওবি ভেক্টরটি দেখতে পাচ্ছি যেহেতু প্রথম চতুর্ভাগের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, তাই তার উপাংশগুলো হবে ডান দিকে এবং উপরের দিকে। ও এ ভেক্টরটি যেহেতু আমরা দেখতে পাচ্ছি তৃতীয় চতুর্ভাগে আছে, তাই তাদের উপাংশগুলো ডান দিকে এবং খাড়া নিচের দিকে। এবং ওডি ভেক্টরটি যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাই তাদের ভেক্টর থাকবে খাড়া নিচের দিকে এবং ডান দিকে। এই উপাংশগুলোর মান যদি আমরা চিন্তা করি,
এটা হবে আমাদের জন্য ও বি cos 70 ডিগ্রি। তার কারণ এই কোণটি যেরকম 70 ডিগ্রি এই কোণটিও সেরকম 70 ডিগ্রি এবং এই উপাংশটি হবে ও বি sin 70 ডিগ্রি। আমরা জানি যেই বাহুর সাথে কোণ সেই বাহুটিতে cos অনুপাত চলে যায় এবং তার বিপরীতটিতে sin অনুপাত চলে যায়। আবার সিমিলারলি যদি খেয়াল করে দেখি যে এই কোণটি যদি 35 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটিও 35 ডিগ্রি, তাহলে এই উপাংশটি হবে আমাদের জন্য ও ডি cos 35 আর এই উপাংশটি হবে আমাদের জন্য ও ডি sin 35। সিমিলারলি এই কোণটি যদি 45 ডিগ্রি হয় আমাদের জন্য এই কোণটিও 45 ডিগ্রি, তাহলে এই উপাংশটি হবে আমাদের জন্য ও এ cos 45 এবং এই উপাংশটি হবে আমাদের জন্য ও এ sin 45। যেহেতু আমরা সবাইকে উপাংশ ভাগ করে ফেলেছি, আমরা আগের স্লাইড অনুযায়ী বলতে পারি ও এ প্লাস ও বি প্লাস ও ডি হবে আমাদের জন্য লব্ধি অবস্থান ভেক্টর বা লব্ধি অবস্থান। এখন যদি আমরা এখানে লম্বাংশ সূত্র অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাদের লব্ধির লম্ব উপাংশ এবং ভূমি উপাংশকে আলাদা আলাদা করে হিসাব করতে হবে। তাহলে প্রথমে যদি আমরা লব্ধির ভূমি উপাংশ নিয়ে চিন্তা করি, লব্ধির ভূমি উপাংশ আমরা ধরে নিচ্ছি লব্ধির ভূমি উপাংশ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর সমস্ত কাঠামোতে যতগুলো ভেক্টর আছে তাদের সকল সমষ্টি আমাকে আসলে কাউন্ট করতে হবে। আমরা যদি চিত্র দেখি যে এই ওবি ভেক্টরের যে ওবি sin 70 আছে, এই ওবি ভেক্টরের ওবি sin 70 যে উপাংশটি আছে সেটি হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর আছে। আবার যদি আমরা ওডি cos 35 এর দিকে তাকাই, সেই ওডি cos 35 ও এক্স অক্ষের পজিটিভ দিকে আছে, কিন্তু শুধুমাত্র ও এ sin 45 সে এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর আছে। সুতরাং আমরা বলতে পারি লব্ধির ভূমি উপাংশের সমষ্টি ইজ ইকুয়ালস টু ওবি sin 70 প্লাস ওডি cos 35 মাইনাস ও এ sin 45। আমরা এখানে কার্টেসিয়ান স্থানাঙ্কর স্বাভাবিক অবস্থার সাইন কনভেনশন ইউজ করেছি। দ্যাট মিন্স এক্স অক্ষের ডান দিকটা আমাদের জন্য পজিটিভ আর ওয়াই অক্ষের উপরের দিকটা আমাদের জন্য পজিটিভ। আমরা যদি এখন লব্ধির লম্ব উপাংশ নিয়ে চিন্তা করে থাকি তাহলে এই প্রসঙ্গ কাঠামো অনুযায়ী সেটি হবে ওয়াই অক্ষ বরাবর। এখন ওয়াই অক্ষ বরাবর যদি আমরা তাকিয়ে দেখি, ওবি cos 70 এটি শুধুমাত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর উপস্থিত, কিন্তু ওডি sin 35 এই উপাংশটি ওয়াই অক্ষের নেগেটিভ দিকে এবং ও এ cos 45 এই উপাংশটিও ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। সুতরাং লব্ধির লম্ব উপাংশের সমষ্টি আমাদের দাঁড়াবে ওবি cos 70 ডিগ্রি প্লাস মাইনাস ও এ cos 45 মাইনাস ওডি sin 35। এখন আমরা যদি প্রিভিয়াস স্লাইডের সাথে কোরেসপন্ড করি ডেটাগুলোকে, আমরা তাহলে বুঝতে পারবো যে ও এর ভ্যালু ছিল আমাদের জন্য 35, ওবি এর ভ্যালু ছিল আমাদের জন্য 40 অ্যান্ড ওডি এর ভ্যালু আমাদের জন্য ছিল 55। তো ভ্যালুগুলো ইনপুট দিলে আমরা সহজেই লব্ধির ভূমি উপাংশ which can be r cos থিটা এবং লব্ধির লম্ব উপাংশ which can be r sin থিটা বের করে ফেলতে পারবো। সাইন কনভেনশন থেকে আমরা আসলে আইডিয়া করতে পারবো যে r cos থিটা এবং sin থিটা ডান দিকে আছে না উপরের দিকে আছে না নিচের দিকে আছে, দ্যাট ইজ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর তাদের ডিরেকশনটা, এবং সেই অনুযায়ী আমরা লব্ধির মান এবং দিক দুটোই ক্যালকুলেট করে নিয়ে আসতে পারবো আই গেস। সো চলেন পরবর্তী স্লাইডে আমরা তাহলে সেই হিসাবটাই করি। আর cos থিটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে এবং আর sin থিটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে আর cos থিটা হিসাব করলে মান পাওয়া যাবে 57.89 এবং আর sin থিটা হিসাব করলে পাওয়া যাবে -25.65। সুতরাং আমরা এখান থেকে আর cos থিটা এবং sin থিটা মানে যদি আমরা এখানে আরেকবার ইনপুট দেই 57.89 এবং -25.65, সুতরাং আমরা বলতে পারি লব্ধি r ইকুয়ালস টু √r cos থিটা হোল স্কয়ার প্লাস r sin থিটা হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 63.32। লব্ধির দিক বের করার জন্য প্রসঙ্গ কাঠামোটিকে আমরা আরেকবার আলোচনায় নিয়ে আসি।
দেখতে পাচ্ছি আমাদের এখানে r cos theta which is rx এটা পজিটিভ এবং r sin theta which is ry এটা নেগেটিভ। সো rx যদি পজিটিভ হয় এবং ry যদি নেগেটিভ হয় শুধুমাত্র সেটা ফোর্থ কোয়াড্রেন্টকে নির্দেশ করে। সুতরাং আমরা বলতে পারি এই ক্ষেত্রে লব্ধির ডিরেকশন হবে ফোর্থ কোয়াড্রেন্ট বরাবর। ফোর্থ কোয়াড্রেন্ট মানে আমরা যদি আমাদের কম্পাস সিস্টেমটাকে স্ট্রাকচারে নিয়ে আসি নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট, তাহলে আমাদের এটা সাউথ ইস্ট ডিরেকশনে হওয়া উচিত। এখন ঘটনা হচ্ছে আর এক্স কে যেহেতু আমরা ইস্ট এক্সিস বরাবর ধরেছি, সুতরাং থিটা হবে আমাদের এই অ্যাঙ্গেলটা এবং এই থিটা ইকুয়ালস টু আমরা বলবো tan ইনভার্স r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা। যদি আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করি 25.65 57.89 অ্যাজ আমরা প্লাস মাইনাস দিয়ে হচ্ছে কি ডিরেকশন এবং কোয়াড্রেন্ট আইডেন্টিফাই করে ফেলেছি এবং যেহেতু হচ্ছে কি আমরা sin থিটা বাই cos থিটা লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স থিটা যার সাথে আছে সেই ভূমি, দ্যাট ইজ rx। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যাঙ্গেলটা আসবে 23.90 ডিগ্রিজ। সো থিটা ইজ ইকুয়ালস টু 23.90 ডিগ্রিজ। আমরা তাহলে বলতে পারি এই লোকটার, আমাদের প্রশ্ন অনুযায়ী লোকটার অবস্থান ভেক্টর 63.32 মিটার in the direction of east south 23.90 degrees, অর্থাৎ পূর্ব দক্ষিণ দিকে 23.90 ডিগ্রি কোণে 63.32 মিটার অবস্থানে সে আছে। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। যদি বুঝতে না পারি তাহলে আমরা চাইলে ভিডিওটি রিওয়াইন্ড করে অথবা পজ করে আরো একবার দেখে নিতে পারি। আমরা এখন আমাদের পরবর্তী সমস্যায় চলে যাব। আমাদের পরবর্তী প্রবলেমে বলছে দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান যথাক্রমে 48 এবং 8, উপাংশগুলো কিভাবে কাজ করলে তাদের নতুন লব্ধির মান সর্বনিম্ন মানের 5 গুণ হবে। তো আমরা ধরে নেই এখানে যে দুটি ভেক্টরের কথা বলা হচ্ছে তার একটি হচ্ছে p এবং অপরটি হচ্ছে গিয়ে q। এই দুটি ভেক্টরের সর্বোচ্চ মান হবে r max। প্রশ্ন মতে আমরা জানি r max ইকুয়ালস টু আসলে কি হবে, p প্লাস q, লব্ধির মানগুলোর যোগফল। এটা প্রশ্ন মতে আমাদের বলা হয়েছে 48 এবং আমাদের কাছে আরো বলা হয়েছে r minimum which is p minus q is equals to হচ্ছে 8। তাহলে এই দুটো ডেফিনিশন বা সংজ্ঞা যদি আমাদের কাছে দিয়ে দেয়, আমরা এখান থেকে কিন্তু চাইলেই যোজন করে বলতে পারি এদের এখান থেকে 2p is equals to 48 আর 8 যোগ করলে কত হয়, 8 দুগুণে 16 56, 2p is equals to 56। সুতরাং p is equals to 28 and যদি p is equals to 28 হয় তাহলে আমরা q এর ভ্যালু বলে ফেলতে পারি q equals to কত, 20। এখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে উপাংশগুলো কিভাবে কাজ করবে। তার মানে আমি ধারণা করে নিতেই পারি যে নতুন কোনো একটা কোণে তাদের ক্রিয়ারত অবস্থায় থাকতে হবে। এখানে একটি ব্যাপার উল্লেখ্য যে যখন r max বা লব্ধি সর্বোচ্চ মান আসে তখন p এবং q এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি এবং যখন আমরা সর্বনিম্ন মানের কথা বলছি তখন p এবং q এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, রাইট? সো এখন যদি প্রশ্ন করি আমরা উপাংশগুলো কিভাবে কাজ করলে, দ্যাট মিন্স আসলে আমরা জানতে চাচ্ছি উপাংশগুলো কত কোণে কাজ করলে তাদের লব্ধির মান সর্বনিম্ন মানের 5 গুণ হবে। তো আমরা এখন ধরে নেই আমাদের এই গিভেন যে দুটি ভেক্টর আছে, একটি হচ্ছে p ভেক্টর এবং একটি হচ্ছে গিয়ে q ভেক্টর, এই ভেক্টর দুটি পরস্পর আলফা কোণে কাজ করছে এবং এই আলফা কোণের মান কত আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। এর বিনিময়ে আমাদের কাছে শর্ত দেওয়া হয়েছে যে এই আলফা কোণে ক্রিয়ারত ভেক্টর দুটি যে লব্ধি উৎপন্ন করে সেই লব্ধির মান তাদের সর্বনিম্ন মানের 5 গুণ হবে। সর্বনিম্ন মান আমরা দেখতেই পাচ্ছি r মিনিমাম, সো 5 টাইমস r মিনিমাম। আমরা এখন বলতে পারি যে r is equals to 5 টাইমস r মিনিমাম মানে 5 টাইমস 8 is equals to হচ্ছে 40। এখন আমরা এই স্ট্রাকচারের মধ্যে যদি ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি অ্যাপ্লাই করি আমরা বলতে পারবো লব্ধি r is equals to p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos of alpha, যেটার ভ্যালু হচ্ছে কত আমরা জানি 40। যদি এখন আমরা এগুলোতে প্রতিটাতে তাদের ভ্যালু বসিয়ে দিই, খেয়াল করলে দেখবো আমরা এখানে খেয়াল করলে দেখবো আমাদের এখানে p এর মান জানা আছে, q এর মান জানা আছে। সো p এর মান এবং q এর মান যদি জানা থাকে আমাদের পুরো সমীকরণে একটি মাত্র অজানা রাশি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আর কেউ নয় আলফা। তো পরবর্তী ইকুয়েশনে যদি আমরা যাই আমরা বলবো √p² + q² +
2pq cos of alpha is equals to হচ্ছে আমাদের জন্য কত 40 অথবা রুট ওভার আমরা এখানে ইকুয়েশনে যদি ভ্যালুগুলো বসিয়ে দেই q এর ভ্যালু 20 স্কয়ার এবং p এর ভ্যালু হচ্ছে 28 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 20 ইনটু 28 cos of alpha is equals to 40 যদি আমরা বোথ সাইড স্কয়ার করি তাহলে এই পাশে আমরা পাচ্ছি 400 প্লাস 784 প্লাস 1120 cos of alpha is equals to 1600 এবং এখান থেকে যদি আমরা বাম পক্ষে সমস্ত কনস্ট্যান্ট গুলোকে পাঠিয়ে দেই তাহলে 1600 minus 400 minus 784 which gives us 416 so এখান থেকে আমরা বলতে পারি cos alpha is equals to হচ্ছে 416 divided by 1120 এখান থেকে আমরা বলতে পারি alpha is equals to cos inverse 416 divided by 1120 সুতরাং alpha equals to আমরা বলতে পারি 68.196 এটাই আমাদের তাহলে आंसर অর্থাৎ এই p এবং q ভেক্টর দ্বয় যখন আলফা কোণে which is আমরা একটু আগে দেখে এসেছি 68.196 ডিগ্রি কোণে কাজ করছে তখনই তাদের নতুন লব্ধির মান সর্বনিম্ন মানের 5 গুণ হবে আশা করি সবাই বুঝতে পেরেছি এখন আমরা যে প্রবলেমগুলো সলভ করব আমরা দেখতেই পাচ্ছি এগুলো বিগত বছরগুলোতে আসা কিছু সমস্যা এবং তাদের সমাধান তো চলুন দেরি না করে আমরা শুরু করে দেই আমাদেরকে বলা হচ্ছে দুটি ভেক্টর রাশির বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে 28 এবং 4 রাশি দুটি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কোনো একটি কণার উপর ক্রিয়া করলে লব্ধির মান কত আমরা ঠিক একটু আগে এরকম একটি প্রবলেম সলভ করে এসেছি আমরা ধরে নিতে পারি যে এই দুটি ভেক্টরের কথা বলা হচ্ছে সেই দুটি ভেক্টর যথাক্রমে p এবং q সুতরাং আমাদের প্রশ্ন মতে r max equals আমরা বলবো p plus q which is equals to 28 এবং r minimum should be p minus q which is equals to 4 সুতরাং আমরা এখান থেকে বলতে পারি 2p equals to 32 সুতরাং p এর ভ্যালু আমরা এখান থেকে কত বলতে পারি 16 আর যদি p এর ভ্যালু এখান থেকে 16 হয় তাহলে q এর ভ্যালু কত হবে আপনারা বুঝতেই পারছেন q হবে 12 তো p এবং q আমরা যেহেতু জানি আমাকে বলা হচ্ছে রাশি দুটি পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করলে দ্যাট মিন্স যদি এটা আমাদের p ভেক্টর হয় এই p ভেক্টর ইকুয়ালস টু ধরতেছি আমরা 16 যে p ভেক্টরের ভ্যালু এবং যদি এটা q ভেক্টর হয় এই q ভেক্টরের ভ্যালু আমরা ধরছি কত 12 এবং মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাদের মধ্যবর্তী লব্ধি কত নির্ণয় করতে বলা হয়েছে সো লব্ধি হবে সামান্তরিক সূত্র ওয়াইজ এই কর্ণটা এবং এই কর্ণের ভ্যালু যদি r হয় তাহলে r ইকুয়ালস টু আমরা বলতে পারবো root over p square plus q square plus আমরা জানি 2pq cos of alpha এখানে cos alpha কত 90 ডিগ্রি সুতরাং আমরা কিন্তু এটাকে আসলে পিথাগোরাসের উপপাদ্যে ফেলে দিতে পারি because r equals to দেখতে পাচ্ছি আমরা p square plus q square is equals to root over 16 squared plus 12 squared ঠিক আছে equals to আমরা মানটা যদি ক্যালকুলেট করে দেই একটু এটার ভ্যালু দাঁড়াবে আসলে 20 এটা কিন্তু লব্ধির মান আমাদের খেয়াল করেন প্রশ্নে শুধুমাত্র লব্ধির মান কত জানতে চাওয়া হয়েছে সো এই পর্যন্তই আমরা কিন্তু অ্যানসার শেষ করে দিব যেহেতু লব্ধির কোণ চাইনি আমাদের লব্ধির কোণও বের করে দেখানো দরকার হবে না আমরা এখন যে প্রবলেমটি স্টার্ট করব সেটিতে বলা হচ্ছে দুটি সমমানের ভেক্টর কোন একটি বিন্দুতে ক্রিয়াশীল তাদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান তাদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো আচ্ছা তাহলে ধরে নিচ্ছি যে দুটি সমমানের ভেক্টরের কথা বলা হচ্ছে তারা পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল এবং সেই বিন্দুটি হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি আমরা এ বিন্দু তো এই বিন্দুতে যদি দুটি ভেক্টর পরস্পর ক্রিয়াশীল হয় কিন্তু সমান মানের আমরা ধরে নিচ্ছি সেই দুটি ভেক্টরের চেহারা দেখতে অনেকটা এরকম হবে এখন এদের লব্ধি বের করার জন্য আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে পুরো সামান্তরিকটাকে আসলে কমপ্লিট করব যদি সামান্তরিকটাকে কমপ্লিট করে থাকে তাহলে আমরা এরকম একটা ডেসক্রিপশন পাবো যদি সম্পূর্ণ সামান্তরিকটাকে কমপ্লিট করি তাহলে এরকম ডেসক্রিপশন পাবো এবং আমরা এখান থেকে সামান্তরিক সূত্র ব্যবহার করে বলতেই পারি তাদের লব্ধি হবে অবশ্যই এই এ বিন্দুগামী যে কর্ণটি আছে সেই কর্ণ বরাবর এখন প্রশ্ন মতে এই লব্ধির মানও কিন্তু ভেক্টর দ্বয়ের যে কোনো একজনের মানের সমান প্রশ্ন করা হচ্ছিল যে
প্রশ্ন করা হচ্ছিল এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা যদি এখন এখান থেকে লব্ধি সূত্রটি ব্যবহার করতে চাই, সামন্তরিক সূত্রটি, দ্যাট ইজ r ইজ ইকুয়ালস টু রুট ওভার আমরা জানি p স্কয়ার প্লাস 2 ইনটু p ইনটু cos অফ আলফা। যদি আমরা এখানে মান বসিয়ে দিতে চাই যে লব্ধির মান আসলে যে কোনো একজনের সমান, তাহলে মান যদি বসিয়ে দিয়ে r ইকুয়ালস টু p বলি, p ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি রুট ওভার 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos অফ আলফা। আচ্ছা, এখন যদি আমি এটাকে হচ্ছে কি স্কয়ার করে দেই পুরো ইকুয়েশনটাকে, আমরা পেয়ে যাব এই পাশে p স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos অফ আলফা। এখান থেকে যদি আমরা হচ্ছে কি p স্কয়ার উভয় পক্ষ থেকে কমন নিয়ে কাটাকাটি করি, তাহলে আমার এখান থেকে থাকছে 1 ইজ ইকুয়ালস টু 2 প্লাস 2 cos আলফা। উভয় পক্ষ থেকে p কাটাকাটি করে আমরা পাচ্ছি। এখান থেকে আমরা বলতে পারি -1 ইজ ইকুয়ালস টু 2 cos আলফা, অর্থাৎ cos আলফা ইকুয়ালস টু -1/2। সুতরাং আমরা জানি আলফা ইকুয়ালস টু এখান থেকে বের হবে 120 ডিগ্রিজ। এটাই আমাদের জন্য সলিউশন। তাহলে পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে একটি লং রোলার ঠেলা বা টানার সময় তুমি এর হাতলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 বল প্রয়োগ করছো। এটি টানা অপেক্ষাকৃত সহজ, কারণ কি? এটা খুবই থিওরিটিক্যাল একটা বর্ণনা। আমরা আই গেস সবাই জানি যে যদি এরকম একটা লং রোলার আমাদের থাকে, তাহলে সেই লং রোলারকে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট বলে টান দিই, ধরেন আমরা এখানে বলা হচ্ছে যেরকম করে যে ভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আমরা যদি হচ্ছে 19.6 নিউটন বল প্রয়োগ করে থাকি, তাহলে আমরা যেই জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এই ভেক্টরটাকে আমরা চাইলে দুটো উপাংশে ভাগ করতে পারবো। একটি উপাংশ হবে 19.6 cos 30, আরেকটি উপাংশ হবে 19.6 sin 30। এখন আমরা সবাই জানি এই লং রোলারের যে ওজন আছে সেটি খাড়া নিচের দিকে কাজ করছে। তাহলে এই লং রোলারের উপর y অক্ষ বরাবর সমস্ত বলের সমষ্টি f of y ইকুয়ালস টু আমরা বলতে পারি 19.6 sin 30 মাইনাস w। এখানে আমরা ধরে নিব w বা এই লং রোলারের ওজন অবশ্যই 19.6 sin 30 এর থেকে বেশি। যদি তাই হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সামেশন অফ fy এর ভ্যালুটা কি আসবে? নেগেটিভ আসবে, which will point summation of fy এর ডিরেকশন নিচের দিকে। কিন্তু আমরা যদি এখন নিচের দিকটাকে ধনাত্মক ধরে কাজ করি, তাহলে f of y, এখানে মনে রাখতে হবে আমরা এই পাশটাকে y উপরের দিকে ধনাত্মক ধরে কাজ করছি, এবং যদি আমরা এখানে y নিচের দিকে ধনাত্মক ধরে কাজ করি, তাহলে আমরা বলবো সামেশন অফ f of y ইকুয়ালস টু w মাইনাস 19.6 sin 30। আমরা দুই ক্ষেত্রেই বুঝতে পারছি নিচের দিকে আমার বলের উপাংশ অবশ্যই কমে যাচ্ছে, এবং দুটো ইকুয়েশন থেকে এটা অবশ্যই আমাদের চোখে প্রতীয়মান হওয়া উচিত, সেটা হচ্ছে f of y এর মান সর্বদা w এর মানের থেকে ছোট। তার মানে আমরা বলতে পারি এই সিচুয়েশনে যখন আমরা লং রোলারকে টান দিব, তখন অবশ্যই রোলারের আপাত ওজন একটু কম মনে হবে, এন্ড দ্যাট ইজ ওয়াই লং রোলারকে টানা অবশ্যই আপেক্ষিকভাবে সোজা মনে হবে। আমরা যদি এখন পরবর্তী প্রবলেমে চলে যাই, বলা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ এবং এদের লব্ধির মান বড় ভেক্টর রাশির সমান হলে ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, সুতরাং আমরা ধরে নিচ্ছি প্রথম যে ভেক্টরটি আছে সেটি হচ্ছে p, এটাকে ধরলাম আমরা 2x, এবং আমাদের যে দ্বিতীয় ভেক্টরটি আছে q, সেটাকে ধরলাম আমরা x। প্রশ্ন মতে যেহেতু বলা হচ্ছে একটি অন্যটির দ্বিগুণ, সো একটি যদি x হয় অপরটি অবশ্যই হবে twice x। ওকে, বলা হচ্ছে এদের লব্ধির মান বড় ভেক্টর রাশির সমান হলে, দ্যাট মিন্স এদের জন্য যে লব্ধি হবে সেই r ইকুয়ালস টু অবশ্যই কতটুকু হবে? twice x। তখন জিজ্ঞাসা করা হচ্ছে ভেক্টর রাশির লব্ধি মধ্যবর্তী কোণ কত। তো অঙ্কটা সহজভাবে সলভ করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে প্রশ্নের বর্ণনা অনুযায়ী আমরা প্রসঙ্গ কাঠামোটিকে ঠিক করে ফেলবো। ধরে নিলাম এই ভেক্টরটি আমাদের জন্য p ভেক্টর এবং এই ভেক্টরটি আমাদের জন্য q ভেক্টর। তাহলে আমরা যদি এখন এখানে আমাদের সামান্তরিকটি কমপ্লিট করি, দেখতে অনেকটা এরকম হবে। আই এম রিয়েলি সরি যে আমরা ফাঁকা হাতে ফ্রি হ্যান্ড ড্রয়িং করছি। সামান্তরিকটি কমপ্লিট করার পর আমরা অবশ্যই বুঝতেই পারছি যে আমাদের যে লব্ধি হবে সেই লব্ধিটা এই ডিরেকশন বরাবর। আমাদের কাছে প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে p এবং q এর মধ্যবর্তী আলফা কত। সো আমরা যদি হচ্ছে সামান্তরিক সূত্র বসিয়ে দেই, r ইজ ইকুয়ালস টু বলতে পারি রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos অফ আলফা। আমরা এখান থেকে বুঝতে পারছি r এর ভ্যালু twice x, p এর ভ্যালু হচ্ছে আমাদের জন্য twice x হোল স্কয়ার্ড, q এর ভ্যালু আমাদের জন্য x স্কয়ার্ড প্লাস 2 ইনটু
twice x into cos of alpha. ক্যালকুলেশন যদি আমরা হচ্ছে গিয়ে একটু আগিয়ে দুই পক্ষে অবশ্যই স্কয়ার করব, তাহলে বাম পক্ষে হবে 4x স্কয়ার, এই পাশে হবে ডান পক্ষে 4x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস আমাদের এদিকে আসবে 4x স্কয়ার cos of alpha. সো আমরা ডান পাশে পাচ্ছি 5x স্কয়ার, বাম পাশে পাচ্ছি হচ্ছে গিয়ে 4x স্কয়ার। সব জায়গা থেকে যদি আমরা x স্কয়ার কে কমন নিয়ে ফেলি, তাহলে আমার বাম পক্ষে আসবে 4 ইজ ইকুয়ালস টু ডান পক্ষে আসবে 5 প্লাস 4 cos of alpha. ক্যালকুলেশন থেকে একটু সামনে আগে নিলে আমরা বুঝতে পারছি -1 ইকুয়ালস টু আমরা পাবো 4 cos of alpha. সুতরাং cos of alpha ইকুয়ালস টু হবে -1/4. সুতরাং আলফা ইকুয়ালস টু দেখা যাবে আলফা ইকুয়ালস টু মান আসবে আমাদের জন্য 104.48. আমরা যদি আমাদের পরবর্তী প্রবলেমে দেখি, প্রবলেমটা একটু আমরা পড়বো ভালো মতন, তারপর আমরা অঙ্কটা সলভ করব। বলা হচ্ছে একটি নদীর প্রস্থ 1 কিলোমিটার, নদীতে 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত বইছে, নদীর এক পার থেকে অন্য পারে একটি নৌকা যাবার জন্য 10 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা করতে প্রস্তুত। প্রথম অংশে বলা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পারাপারের ক্ষেত্রে, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ সর্বনিম্ন পথ বলতে কি বোঝায় সেটার উপর বেস করে কিন্তু আসলে পুরো স্ট্রাকচারটাকে আমাকে ডিফাইন করতে হবে। সো প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন পথে নদী পারাপারের ক্ষেত্রে 1 নম্বরে ক নম্বরে কোন দিকে নৌকা চালাতে হবে। খতে প্রশ্ন করা হচ্ছে নৌকার অতিক্রান্ত দূরত্ব কত হবে। গতে প্রশ্ন করা হচ্ছে যাত্রাকালে নৌকার বেগ কত হবে, এবং ঘতে বলা হচ্ছে অপর পারে পৌঁছাতে নৌকাটি কত সময় নেবে। 2 নম্বর সেক্টরে আবার আমরা একটু খেয়াল করে দেখি, আমাদেরকে বলা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পারাপারের ক্ষেত্রে কোন দিকে নৌকা চালাতে হবে, নৌকার অতিক্রান্ত দূরত্ব কত হবে, যাত্রাকালে নৌকার বেগ কত হবে, এবং অপর পারে পৌঁছাতে নৌকাটি কত সময় নেবে। সেম 4টা প্রশ্ন, জাস্ট দুটো ক্ষেত্রে আমাদের দুটো স্ট্রাকচার। প্রথম স্ট্রাকচারে বলা হচ্ছে সর্বনিম্ন পথ, দ্বিতীয় স্ট্রাকচারে বলা হচ্ছে সর্বনিম্ন সময়। এখন আমরা আই গেস সবাই জানি যে সর্বনিম্ন পথ বলতে আমরা আসলে বুঝি যে কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী লম্ব দূরত্ব। সো আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের কাছে যে নদীর কথা বলা হচ্ছে যেখানে 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত বইছে, সেই নদীটি দেখতে অনেকটা এরকম। আমরা এখানে যেটা করব, এক্স অক্ষের সমান্তরাল দুটি সরলরেখার মাধ্যমে এই নদীটাকে প্রকাশ করার চেষ্টা করব, কারণ নদীতে যে স্রোত আছে আমরা ধারণা করে নিতেই পারি এই দুই বার বরাবর স্রোত এক্স অক্ষের ডান দিকে চলে যাচ্ছে। আমরা বলছি এক্স অক্ষের ডান দিকে এই স্রোতটা 6 কিলোমিটার পার আওয়ার। সো আমরা যদি এখন এখানে একের ক অ্যান্সার করার জন্য চিন্তা করি, একের ক এর সলিউশনের দিকে তাকাই আমরা এখানে, তাহলে একটা জিনিস আমরা এখানে খেয়াল করে দেখব, অবশ্যই সেটা হচ্ছে যদি কোনো নৌকা এরকম এ বিন্দুতে অবস্থান করে, ধরে নিচ্ছি সে এ বিন্দুতে অবস্থান করে, তাহলে সর্বনিম্ন পথ বলতে খুবই স্পেসিফিক একটা কেস আমরা বুঝাবো। সেটা হচ্ছে এ থেকে সরাসরি যদি কোনো নৌকা বা এই নৌকাটি বি বিন্দুতে এসে পৌঁছাতে পারে, সেটাই হবে আমাদের জন্য সর্বনিম্ন পথ। আমাদের ইন দিস পার্টিকুলার ইনস্ট্যান্স এবি হচ্ছে আমাদের জন্য মিনিমাম ডিসটেন্স বা সর্বনিম্ন পথ। সুতরাং আমরা বুঝতে পারছি যদি কোনো একটি নৌকা এ থেকে বি বিন্দুতে সোজাসুজি বরাবর যেতে পারে, সেটি হবে তার জন্য সর্বনিম্ন পথ। কারণ আমরা জানি যে কোনো দুটি বিন্দু বা যে কোনো দুটি সরলরেখার মধ্যবর্তী সর্বনিম্ন পথই হচ্ছে তাদের আসলে লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটাকে আমরা বলে থাকি। এখন এই সিচুয়েশনে আমাদেরকে যে জিনিসটা আসলে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি এখানে নৌকার মাঝি এবি বরাবর যাত্রা শুরু করে, সে কিন্তু কখনোই এবি বরাবর পৌঁছাতে পারবে না, তাকে হচ্ছে কি এরকম একটু বেঁকে যেতে হবে। কি কারণে? কারণ নদীতে স্রোত আছে এক্স অক্ষ বরাবর, সেই স্রোত তাকে অবশ্যই প্রথম চতুর্ভাগের দিকে বাঁকিয়ে নিয়ে যাবে। এন্ড দ্যাট ইজ ওয়াই আমাদের এই পুরো স্ট্রাকচারে মাঝি যে কাজটি করবে সেটি হচ্ছে সে সেকেন্ড কোয়াড্রেন্টের দিকে রওনা করবে। কেন সেকেন্ড কোয়াড্রেন্টের দিকে রওনা করবে? সেকেন্ড কোয়াড্রেন্টের দিকে রওনা করার পর এই এক্স অক্ষের বেগটাকে কিছুটা ডান দিকে সরিয়ে হলেও শেষ পর্যন্ত লব্ধিটা যেন আমাদের এবি বরাবর থাকে, সেই লক্ষ্যে আমাদের এই নৌকার মাঝি অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্ট বরাবর তার যে বেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে জার্নি করা শুরু করবে। তো আমরা ধারণা করে নিতে পারি বা ধরে নিতে পারি যে আমাদের এই নৌকার মাঝি যদি আলফা কোণে রওনা করে, তাহলে হচ্ছে গিয়ে তার লব্ধি আমাদের স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে ইকুয়েশনে বলতেই পারি tan θ = আমরা সবাই জানি, খেয়াল করে দেখবো এখানে আমাদের যে 10 কিলোমিটার পার আওয়ার বেগটি আছে সেটি ভূমির সাথে আলফা কোণে আছে। ভূমি কাকে বলছি আমরা? স্রোতের বেগটিকে ভূমি বলছি, কারণ লব্ধি যে কোণ উৎপন্ন করেছে থিটা, সেটি ভূমির সাথে বা স্রোতের দিকের সাথে উৎপন্ন করা কোণ। সো দ্যাট ইজ বাই tan θ = আমরা বলবো
এই যে 10 কিলোমিটার পার আওয়ার বেগ আছে তাকে দুটো উপাংশে ভাগ করি, যেহেতু 10 কিলোমিটার পার আওয়ার বেগটা সেকেন্ড কোয়াড্রেন্টে, এক্স অক্ষ বরাবর উপাংশ বামে এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ খাড়া উপরের দিকে। সো খাড়া উপরের দিকের উপাংশটি হবে অবশ্যই 10 sin আলফা এবং ভূমি উপাংশটি হবে 10 cos আলফা। এখন একটা জিনিস আমি যদি খেয়াল করে দেখি 6 + 10 cos আলফা, এটা হচ্ছে গিয়ে আমাদের ইকুয়েশন। এখন sin থিটা এখানে sin 90 ডিগ্রি, সরি, এখন tan থিটা এখানে tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি মানে হচ্ছে আমরা সবাই জানি 1/0, বিকজ sin 90 / cos 90 = আমরা জানি 1/0। এখান থেকে 10 sin আলফা ডিভাইডেড বাই 6 + 10 cos আলফা, এরকম সমীকরণ আসা উচিত। আমরা যারা ম্যাথ করে এসেছি এবং ম্যাথে এই ব্যাপারগুলো পড়ে এসেছি, আমরা জানি 1/0 কে আমরা বলি সাধারণত অসংজ্ঞায়িত। এখন এই অসংজ্ঞায়িত ইকুয়েশনটাকে আমরা যেটা করি, একটু খানিকটা আর্গুমেন করে 6 + 10 cos আলফা ইকুয়ালস টু বলতে পারি আমরা এখান থেকে 0, এবং এই জায়গা থেকে আমরা ফাইনালি cos আলফার ইকুয়েশন বের করতে পারি। cos আলফা ইকুয়ালস টু হচ্ছে -6/10, এবং এটাকে যদি আমরা হচ্ছে ক্যালকুলেটরে ইনপুট দেই তাহলে আমরা হচ্ছে গিয়ে আমরা বলছি এখানে আলফা ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স -6/10। যদি আমরা এটাকে কাটাকাটি করি আমরা বলতে পারবো cos ইনভার্স 3/5 এবং cos ইনভার্স -3/5, cos ইনভার্স -3/5, cos ইনভার্স -3/5 এর ভ্যালু আসবে 126.87 ডিগ্রিজ। সুতরাং যদি হচ্ছে গিয়ে মাঝি, এটা আমাদের 1 এর ক এর অ্যান্সার, যদি আমাদের মাঝিকে সর্বনিম্ন পথে নৌকা চালাতে হয়, সর্বনিম্ন পথে পারাপারের জন্য নৌকা চালাতে হয়, তাকে অবশ্যই 126.87 ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে। প্রশ্ন করা হয়েছে নৌকার অতিক্রান্ত দূরত্ব কত। খেয়াল করে দেখি, যেহেতু নৌকার প্রস্থ 1 কিলোমিটার, তাহলে অবশ্যই নৌকার অতিক্রান্ত দূরত্ব 1 কিলোমিটার হবে, কারণ আমাকে প্রশ্ন বলাই হয়েছে সর্বনিম্ন পথে তাকে নদী পাড়ি দিতে হবে। এটা একটা ট্রিক কোয়েশ্চেন ছিল। প্রশ্ন করা হয়েছে যাত্রাকালে নৌকার বেগ কত হবে। আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করে দেখি যে এইখানে বলা হচ্ছে 6 + 10 cos আলফা = 0। আমরা যদি চিত্রে তাকিয়ে দেখি এই ভেক্টরটাই হচ্ছে 10 cos আলফা, যেটা আমরা দেখতে পাচ্ছি x অক্ষ বরাবর, এবং 6 হচ্ছে এটাও x অক্ষ বরাবর, এবং এখন আমাদের এখানে শুধুমাত্র একটাই ভেক্টর আছে, সেটা হচ্ছে y অক্ষ বরাবর উপস্থিত। বাকি এই y অক্ষ ভেক্টরটিকে আমরা বলবো 10 sin আলফা। যেহেতু আমাদের এই সমীকরণটা বলছে, খেয়াল করে একটু সূক্ষ্মভাবে খেয়াল করলেই বোঝা যাবে, এই সমীকরণটা বলছে f of x = 0। তার মানে নৌকা যখনই আলফা কোণে রওনা করা শুরু করবে তখন x অক্ষ বরাবর সমস্ত সমষ্টি কত হয়ে যাবে? 0। তাহলে বাকি রইবে কোনটা? বাকি রইবে হচ্ছে 10 sin আলফা। সুতরাং আমরা বলতে পারি যাত্রাকালে নৌকার বেগ হবে 10 sin আলফা। as simple as that। অথবা আমরা চাইলে এখানে অবশ্যই সেই ভেক্টরের যে আমাদের সূত্র পড়েছি r = √p² + q² + 2pq cos of alpha, এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো চাইলে, কোনো সমস্যা নাই। আলফার মান আমরা বের করেছি, পি এবং কিউ এর মান আমাদের জানা আছে। ঘ নম্বরে প্রশ্ন করেছে অপর পারে পৌঁছাতে নৌকাটি কত সময় নেবে। এই পার্টটা আমাদেরকে একটু হচ্ছে গিয়ে কেয়ারফুলি চিন্তা করতে হবে। আমরা যদি পরের স্লাইডে হচ্ছে গিয়ে চিত্রটাকে আরেকবার এখানে উপস্থাপন করি, আমরা বলতে চাচ্ছিলাম যে এই হচ্ছে আমাদের ধরে নিচ্ছি সেই নদী, নদীর এই প্রান্তে একটা বিন্দুতে, এই বিন্দুতে ধরছি আমাদের নৌকাটি অবস্থান করছে। যদি তাই হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এই নৌকাটিকে নিয়ে সোজা অপর পারে যেতে চাই। খেয়াল করে দেখি যে এই নৌকার ক্ষেত্রে সরণ শুধুমাত্র SY অক্ষ বরাবর, কজ এই বিন্দু থেকে এই বিন্দুতে লম্ব দূরত্বটাই তার সরণ। তো সরণ যেহেতু y অক্ষ বরাবর হবে, তাহলে অবশ্যই আমরা সেই সরণের সমীকরণে SY = VY × T এই সমীকরণটাই ব্যবহার করব সরণের জন্য, তাই নয় কি? এবং যেহেতু আমাদের পুরো প্রশ্নে খেয়াল করে দেখব, এই পুরো প্রশ্নে কোথাও কোথাও কিন্তু আমাদের কোনো বাহ্যিক বল বা ত্বরণের কথা বলা নাই। আমরা ধরে নিব এই নৌকাটি অবশ্যই সমবেগে গতিশীল। সমবেগে গতিশীল কোনো কণার জন্য বা বস্তু কণা নৌকার জন্য আমরা SY = VY × T সমীকরণটি ব্যবহার করব। এখান থেকে আমরা বলতে পারি টাইম T = বেসিক্যালি SY / VY। এখন আমরা যদি চিত্রকে একটু অ্যানালাইসিস করি, এই SY হচ্ছে গিয়ে বেসিক্যালি নদীর যে প্রস্থ আছে 1 কিলোমিটার সেটি। সো আমরা যদি SY এর জায়গায় 1 কিলোমিটার ইনপুট দেই, আই গেস কারো কোনো আপত্তি থাকার কথা না। এবং VY বেসিক্যালি হচ্ছে 10 sin আলফা, যেখানে আলফার মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। মানটি বসিয়ে দিলে আমরা এখানে নদী পারাপারে কতটুকু সময় লাগবে সেটুকু আমরা বের করে ফেলতে পারবো। এখানে একটা কথা আমাদের বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঝি অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্ট বরাবর রওনা করেছে। তার লজিকটা ছিল এরকম
6 কিলোমিটার পার আওয়ার বেগে যে স্রোতের বেগ সেটা হচ্ছে আমাদের নৌকার ভূমি উপাংশ দ্বারা নাকচ হবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন 6 এবং 10 cos আলফা পরস্পর বিপরীতমুখী। এবং আমাদের এই যে সমীকরণটি বলছে f of x equals to 0, আমরা যদি এই সমীকরণটিকে আরেকবার ইলাবোরেট করে দেখি, আমরা কিন্তু ডান পক্ষে একজনকে ট্রান্সফার করে বলতে পারি 6 equals to -10 cos আলফা। এই সমীকরণটার মানে কি? এই সমীকরণটার মানে হচ্ছে 6 এবং 10 cos আলফা মানের সমান কিন্তু দিকে বিপরীত। তো অবশ্যই নদীর যে স্রোতের বেগ সেটি আসলে নাকচ হচ্ছে কাকে দ্বারা? আমাদের এই পুরো স্ট্রাকচারে নৌকার বেগ দ্বারা, নৌকার বেগের ভূমি উপাংশ দ্বারা, টু বি ভেরি এক্সাক্ট। আই গেস আমরা এই 1 নম্বরের প্রবলেমের 4টা পার্ট ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনারা ক্লিয়ার না হন তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো ভিডিওটি পজ করে এখনই রিওয়াইন্ড করে আরো একবার কষ্ট করে দেখে নিন। অনেক ধন্যবাদ। এবার আমরা 2 নম্বরের প্রবলেমটিকে সলভ করব। বলা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পারাপারের ক্ষেত্রে। এখন সর্বনিম্ন সময়ে নদী পারাপারের জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের 1-এর ঘয়ে যে সময়ের ইকুয়েশনটি ছিল সেখান থেকে আসলে প্রসিড করা শুরু করব। এই যে 1-এর ঘয়ে যে সময় সমীকরণটি আছে, আমরা 2-এর কয়ের জন্য এক্স্যাক্টলি একই সমীকরণটিকে ইউজ করব। আবার t = আমরা বলতে পারি হচ্ছে sy ডিভাইডেড বাই vy। যেহেতু আমাদের কাছে বলা হচ্ছে সর্বনিম্ন সময়, দ্যাট মিন্স t মিনিমাম। এখন একটা জিনিস আমরা যদি চিন্তা করি এভাবে, আমরা যেই স্ট্রাকচারের কথা বলছি, যেই নদী এবং নৌকার কথা বলছি, সেই নদী এবং নৌকার আচরণটা একটু আমরা দেখি আগে। যদি এই বরাবর হচ্ছে গিয়ে স্রোতের দিক থাকে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, এই বিন্দুতে যদি একটা নৌকা থাকে, সেই নৌকার জন্য অলওয়েজ সরণের ডিরেকশন কিন্তু ভাইয়া y অ্যাক্সিস বরাবর যদি আমরা দেখি, তাই না? এই বরাবর হচ্ছে আমাদের জন্য সরণের ডিরেকশন। যেভাবেই নৌকা এপার থেকে ওপারে যাক না কেন, সরণ সবসময় লম্ব দূরত্ব হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। দ্যাট মিন্স আমি কি বলতে পারি একই নৌকার জন্য এবং একই নদীর জন্য sy ব্যাপারটা কনস্ট্যান্ট, sy চেঞ্জ হচ্ছে না, কারণ হুট করে কখনোই আমরা এখানে এই নদীতে প্রস্থ বাড়াতে পারবো না। সো যদি t মিনিমাম হতে হয় আমাদের, তাহলে sy কে কনস্ট্যান্ট রেখে অবশ্যই vy কে ম্যাক্সিমাম হতে হবে। দ্যাট মিন্স y অক্ষ বরাবর আমাদের নৌকার সমস্ত বেগ থাকতে হবে। এখন আমরা যদি এখানে দেখি যে vy এর ভ্যালু হচ্ছে 10 sin আলফা, আমরা একটু আগে স্লাইডে দেখে এসেছি। vy বলতে আমরা আসলে বোঝাচ্ছি y অক্ষ বরাবর বেগের যে উপাংশটি আছে সেটা vy 10 sin আলফা, যেটা নৌকাকে এই পার থেকে ওই পারে নিতে সাহায্য করছে। যদি তাই হয় আমরা এখান থেকে vy এর ম্যাক্সিমাম ভ্যালু আসলে কতটুকু বলবো? vy এর ম্যাক্সিমাম ভ্যালু বলবো 10 when আলফা ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। এটা আমরা সবাই জানি, বিকজ যেহেতু সমস্ত ভ্যালুটা আসলে সাইন আলফার উপর ডিপেন্ড করছে। সাইন আলফা সর্বোচ্চ পসিবল মান হচ্ছে 1 যখন আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবং আলফা আমরা আসলে কাকে ঘোষণা দিয়েছিলাম? আলফা ঘোষণা দিয়েছিলাম এই নৌকা কত কোণে আসলে স্রোতের সাথে রওনা করবে। যদি আলফা 90 ডিগ্রি হয় তাহলে আমরা বুঝতে পারছি y অক্ষ বরাবর বেগের উপাংশটি সর্বোচ্চ হবে, এবং y অক্ষ বরাবর বেগের সর্বোচ্চ উপাংশ পেলেই আমরা শুধুমাত্র সর্বনিম্ন সময় পাবো। সুতরাং এই আর্গুমেন্ট থেকে আমরা বলতে পারি যদি এই নদীতে নৌকাটি সোজাসুজি রওনা করে, দ্যাট মিন্স স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে রওনা করে, তাহলেই কেবলমাত্র সর্বনিম্ন সময় মাঝি এই পার থেকে ওই পারে চলে যেতে পারবে। সো 1-এর কয়ের অ্যান্সার হচ্ছে আমাদের জন্য আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। 2-এর কয়ের জন্য আমাদের অ্যান্সার হচ্ছে আলফা ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। এখন এই ব্যাপারটা খেয়াল করে দেখেন, 2-এর ঘ নাম্বারটা আপনারা যদি ভিডিওটা রিওয়াইন্ড করে আসেন, 2-এর ঘ নাম্বারে দেখবেন আমরা প্রশ্ন করেছি যে সর্বনিম্ন সময় কত, নদীর এই পার থেকে ওই পারে পৌঁছাতে কতটুকু সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা t মিনিমামের জন্য সূত্র ইউজ করে বলতে পারি sy আমরা জানি 1 কিলোমিটার এবং vy আমরা জানি হচ্ছে গিয়ে 10 কিলোমিটার পার আওয়ার। একটু আগে দেখে আসলাম সেটা। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি t মিনিমাম এই পার থেকে ওই পারে যেটা সময় হচ্ছে 1/10 আওয়ার্স। এটাই t মিনিমাম। এবং আমরা যদি এখানে 2-এর গ অ্যান্সার করতে চাই, 2-এর গতে আমাকে বলা হয়েছে এই পার থেকে ওই পারে নদী যেতে কত লব্ধি বেগ অর্জন করবে। আমি যদি একটু প্যারাফ্রেজ করে বলছি, বাট এটাই চাওয়া হয়েছে। আপনারা যদি একটু ভিডিওটা রিওয়াইন্ড করেন আপনারা দেখতে পারবেন প্রশ্ন করা হয়েছে লব্ধি বেগ কতটুকু 2-এর গতে। 2-এর গতে যদি লব্ধি বেগ বের করতে হয়, আমরা আবার এখানে হচ্ছে গিয়ে স্ট্রাকচারটাকে এনেছি আমাদের আঁকার সুবিধার জন্য, এবং আমরা যেহেতু জানি যে আলফা এখন হবে কতটুকু 90 ডিগ্রি। সো আলফা যদি এখন 90 ডিগ্রি হয়, আমরা বুঝতেই পারছি আমাদের এই স্ট্রাকচারে এই সবুজ রেখা বরাবর লব্ধি বেগ থাকবে, which we can denote as, আমরা জানি স্রোতের বেগ বলা হয়েছে 6 কিলোমিটার পার আওয়ার এবং 10 কিলোমিটার পার আওয়ার বলা হয়েছে নৌকার বেগ। সো r ইকুয়ালস টু r এর মান হবে √10 স্কয়ার প্লাস 6 স্কয়ার। এটা হচ্ছে r এর মান। এবং দিক যদি আমরা এখানে আইডেন্টিফাই করতে চাই, আমরা অবশ্যই বলবো r এর দিক হচ্ছে গিয়ে এই ভূমি বা এখানে স্রোতের সাথে যতটুকু কোণ উৎপন্ন করেছে থিটা, সেই মানটি। থিটা ইকুয়ালস টু আমরা বলবো তাহলে tan ইনভার্স লম্ব বাই ভূমি। যেহেতু 6 এর সাথে থিটা কোণ এসেছে তাহলে 10 আমাদের জন্য লম্ব এবং 6 আমাদের জন্য হচ্ছে ভূমি। মান যদি ক্যালকুলেট করে দেখি আমরা এখানে, আমরা বলবো tan ইনভার্স 5/3। আমরা এখান থেকে থিটা ইকুয়ালস টু পাচ্ছি 59.04 ডিগ্রিজ এবং r এর ভ্যালু পাচ্ছি আমরা 11.67।
লব্ধি বেগের মান এত মিটার পার সেকেন্ড এবং এই লব্ধি বেগের দিক হচ্ছে 59.04 ডিগ্রিজ। এবং আমরা যদি এখন 2 এর খ-তে প্রশ্নের আনসার করি কত দূরত্ব অতিক্রম করবে, আমরা জানি এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বেগের মানটি দ্রুতি হিসেবে কাজ করবে। যেহেতু দূরত্ব চাওয়া হচ্ছে, সো দূরত্ব ইকুয়ালস টু হবে আমরা বলবো দ্রুতি ইনটু সময়। দ্রুতির মানটি হচ্ছে গিয়ে আমাদের জন্য 11.67 এবং সময় লেগেছে 1/10 আওয়ার্স। আমরা এখানে ছোট একটি ভুল করেছি। এই যে আমাদের এখানে একক যেটি আছে, এককটি হচ্ছে 11.67 কিলোমিটার পার আওয়ার। এনিওয়েজ, সো দ্রুতি থেকে আমরা দূরত্ব যদি বের করতে চাই, এটা ইকুয়ালস টু হবে 1.17 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন প্রবলেমের প্রতিটি অংশ। যদি বুঝতে না পারেন তাহলে আপনারা কষ্ট করে একবার ভিডিওটি পজ করে রিওয়াইন্ড করে দেখে নিন। অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে আসি। বলা হচ্ছে একজন চোর একটি নদীর এক পারে দাঁড়িয়ে ঠিক অপর পারে পুলিশের একটি নৌকা দেখতে পেয়ে সমবেগে নদীর পার বরাবর স্রোতের দিকে দৌড়াতে আরম্ভ করলো। ঠিক একই সময়ে পুলিশের নৌকাটিও স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা আরম্ভ করলো। স্রোতের বেগের মান 5 কিলোমিটার পার আওয়ার। যদি কিছুক্ষণ পর পুলিশ চোরটিকে ধরে ফেলে তাহলে চোর কত সমবেগে দৌড়াতে আরম্ভ করেছিল? তাহলে আমরা প্রথমে প্রবলেমটির জন্য একটি প্রসঙ্গ কাঠামো দাঁড় করিয়ে ফেলি। আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের সেই নদী, যেই নদীতে স্রোত বইছে। প্রশ্ন মতে এই স্রোতের ভ্যালু হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। সো এই হচ্ছে আমাদের নদী, যেখানে 5 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত বইছে। ধরে নিচ্ছি এই প্রান্তে একজন চোর দাঁড়িয়ে আছে এবং প্রশ্ন মতে চোর তার ঠিক বিপরীত দিকে একটি পুলিশের নৌকা দেখতে পেয়েছে। সো এই দিকে আমাদের সেই পুলিশের নৌকাটি অবস্থান করছে। যখনই চোর পুলিশের নৌকা দেখতে পেয়েছে, বলা হয়েছে চোর নিজে একটি সমবেগে দৌড় দিয়েছে। সেই সমবেগ কত? ফাইনালি আমাকে সেই প্রশ্নটাই জিজ্ঞাসা করা হয়েছে। এখন আমাদের কাছে আরো যে ইনফরমেশন আছে সেগুলো যদি আমরা একটু ইনপুট দিয়ে দিই। আমার কাছে বলা হয়েছে এইখানে আমাদের পুলিশ 3 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করেছে এবং বলা হয়েছে কিছুক্ষণ পর পুলিশ চোরটিকে ধরে ফেলে। এখন যদি পুলিশ চোরটিকে ধরে ফেলে তাহলে আমরা চিন্তা করে নিতেই পারি যে পুলিশ যখন এই ডিরেকশন বরাবর ধরে নিই আমরা এ বিন্দুতে এসে পৌঁছাবে, চোরও ঠিক একই সময়ে এসে এ বিন্দুতে পৌঁছাবে। কারণ যদি একই সময়ে এসে তারা না পৌঁছায় তাহলে কিন্তু কখনোই পুলিশ চোরকে ধরতে পারবে না। এই ব্যাপারটা আমরা আই গেস বুঝতে পারছি। এখন পুলিশের এদিকে আসার জন্য যেই বেগটি আছে আমরা দেখতে পাচ্ছি দ্বিমাত্রিক বেগ, অর্থাৎ আমরা যদি এটাকে উপাংশে ভাগ করতে চাই, আমরা একটা এক্স অক্ষ বরাবর এবং একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ পেয়ে থাকবো। পুলিশের নৌকার ওয়াই অক্ষের উপাংশ শুধুমাত্র তাকে এই পার থেকে ওই পারে আসতে সাহায্য করেছে, আর এক্স অক্ষের উপাংশ দ্বারা পুলিশ তার স্রোত বরাবর বা নদীর পার বরাবর দূরত্ব অতিক্রম করেছে। এখন একটা জিনিস আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের চোরের যে ভেলোসিটি সেটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই আছে। আমরা তাহলে এটা চিন্তা করে নিতেই পারি পুলিশের এক্স অক্ষ বরাবর যে লব্ধি বেগ এবং চোরের যে সমবেগ সেটা অবশ্যই সমান ছিল। তা না হলে সমান সময়ে সমান পথ অতিক্রম করা সম্ভব না। আর যেহেতু পুলিশ এবং চোর দুজনই সমবেগে আছে, তাই একই রকম বেগ না হওয়া ছাড়া তারা একই সময়ে এই বিন্দুতে এসে পৌঁছাবে না। সুতরাং সম্পূর্ণ কাঠামোতে আমরা বলতে পারি পুলিশের বেগের ভূমি উপাংশ ইজ ইকুয়ালস টু হচ্ছে চোরের সমবেগ। এখন আমরা দেখতে পাচ্ছি পুলিশের বেগের সাথে স্রোতের বেগ কিন্তু তাকে হেল্প করবে, বিকজ স্রোতের বেগ এক্স অক্ষের ডান দিক বরাবর, পুলিশের বেগের যে ভূমি উপাংশ সেটিও কিন্তু এক্স অক্ষের ডান দিক বরাবর। আমরা বলতে পারি স্রোতের বেগ পুলিশের বেগকে হেল্প করবে, কারণ পুলিশের বেগের যে ভূমি উপাংশ 3 cos 30 ডিগ্রি সেটা স্রোতের বেগের বরাবর। সুতরাং পুলিশের এখানে আসলে হবে লব্ধি বেগের ভূমি উপাংশ। তো পুলিশের লব্ধি বেগের ভূমি উপাংশ কতটুকু হবে? 5 + 3 cos 30। এটাই হবে চোরের সমবেগ। এখান থেকে আমরা বলতে পারি v = 7.60 কিলোমিটার পার আওয়ার, কারণ আমরা কোথাও এখানে ইউনিট কনভার্সন করি নাই। ব্যাস, সিম্পল ম্যাথ। আমাদের পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে কোন নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে যথাক্রমে 18 এবং 6 কিলোমিটার পার আওয়ার। নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে?
তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আগে যে কাজটি করব সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামোটিকে একটু আগে বিল্ড করে নিব। সো প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে যদি আমরা এভাবে চিন্তা করে দেখি, এই হচ্ছে আমাদের নদী, যেই নদীতে স্রোত আছে ধরে নিচ্ছি ডান দিকে, এবং স্রোতের বেগ আমরা ধরে নিচ্ছি v। এবং যদি স্রোতের অনুকূলে চিন্তা করি তাহলে এখানে যে নৌকাটি থাকবে সেই নৌকার বেগ কতটুকু হবে? নৌকার বেগ হবে u। স্রোতের অনুকূলের জন্য সেই নৌকার বেগ এবং স্রোতের বেগ অবশ্যই একই দিকে থাকবে। আর প্রশ্ন মতে সেই বেগের ভ্যালু হচ্ছে v প্লাস u ইকুয়ালস টু কত? 18 km/h। এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ যদি আমরা চিন্তা করতে চাই তাহলে আমাদের রেফারেন্স ফ্রেমটা দেখতে অনেকটা এরকম হবে যে x অক্ষের ডান দিকে আমাদের v বা স্রোতের বেগ থাকবে এবং u হচ্ছে গিয়ে নৌকার বেগ যেটি থাকবে সেটি হচ্ছে x অক্ষের বাম দিকে। তো আমরা যদি এখন এভাবে চিন্তা করি, যেহেতু স্রোতের প্রতিকূলে নৌকার বেগ u মাইনাস v ইকুয়ালস টু হবে আমাদের জন্য 6। এখানে আমাদের এই ডিসক্লেমার গুলো দিয়ে নেওয়া ভালো আই গেস, তাহলে হয়তো অনেকেরই বুঝতে সুবিধা হবে। v বলতে আমরা এখানে আসলে স্রোতের বেগ বোঝাচ্ছি, আর u বলতে আমরা আসলে এখানে নৌকার বেগ বোঝাচ্ছি। এনিওয়েজ, যদি এখন সিচুয়েশন গুলোকে আমরা হচ্ছে গিয়ে এরকম করে ডিনোট করি, v প্লাস u ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের জন্য মাইনাস 18 এবং u মাইনাস v আমাদের জন্য হচ্ছে 6। তাহলে এখান থেকে 2 প্লাস u ইকুয়ালস টু 24 অথবা u ইকুয়ালস টু আমরা বলবো 12। সুতরাং নৌকার বেগ হচ্ছে 12 এবং নৌকার বেগ যদি 12 হয় তাহলে স্রোতের বেগ আমরা বুঝতেই পারছি 6। আমাকে প্রশ্ন করা হচ্ছে কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে। এখন কত বেগে মানে বেসিক্যালি আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে লব্ধি বেগের মান, এবং কোন দিকে মানে লব্ধি বেগের সেই দিকের মান। সোজা অপর পারে পৌঁছাবে। এখন সোজা অপর পারে পৌঁছানোর জন্য আমরা আই গেস সবাই বুঝতে পারছি এরকম একটা প্রবলেম আমরা শুরুতেই নদী নৌকার প্রবলেমে করে এসেছিলাম। যেহেতু স্রোতের বেগ আছে ডান দিকে 6 এবং এই পাশে ধরে নিচ্ছি নৌকাটি আছে, সোজা রওনা করলে কখনোই আমরা সরাসরি উপরে পৌঁছাতে পারবো না, বিকজ সর্বনিম্ন পথ বলতে আমরা আসলে বুঝতে যাচ্ছি লম্ব দূরত্বটুকুকে, দ্যাট ইজ এবি ডিরেকশনটাকে। এবি ডিরেকশনে যদি আমাদের নৌকাটাকে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট বরাবর জার্নি শুরু করব, এবং সেকেন্ড কোয়াড্রেন্ট বরাবর জার্নি শুরু করে ধরে নিতে হবে যে আলফা কোণে আমাদের নৌকাটি জার্নি করছে, যাতে করে লব্ধি বেগের দিক স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, হুইচ ইজ থিটা। তাহলে আমরা যদি পরবর্তী প্রবলেমে স্লাইডে চলে আসি, আমরা এখানে চিত্রটাকে আরেকবার আঁকি বোঝার সুবিধার জন্য। এই হচ্ছে আমাদের v ইকুয়ালস টু 6 km/h এবং এই বরাবর হচ্ছে আমাদের নৌকাটি আছে যে a বিন্দু থেকে সোজা অপর পারের b বিন্দুতে যেতে চায়। তাহলে এইভাবে পৌঁছানোর জন্য আমাদের মাঝি অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্ট বরাবর রওনা করবে, যেটা আলফা কোণে আছে স্রোতের বেগের সাথে, এবং আমাদের এখানে জাস্টিফিকেশন হচ্ছে লব্ধি বেগটা অবশ্যই 90 ডিগ্রি কোণে থাকবে আমাদের স্রোতের বেগের সাথে। সো আমরা এখান থেকে বলতে পারবো tan থিটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে, খেয়াল করে দেখি আমাদের যে এখানে নৌকার বেগ 12 km/h আছে, সেই নৌকার বেগের আমরা চাইলে দুটো উপাংশ বের করে নিয়ে আসতে পারি। একটা হবে হচ্ছে গিয়ে বাম দিকে সেকেন্ড কোয়াড্রেন্ট বলবে, আর একটা হবে সোজা উপরের দিকে। সোজা উপরের দিকের উপাংশটি আমাদের 12 sin আলফা, এই উপাংশটি আমাদের জন্য 12 cos আলফা। সো আমরা বলতে পারি tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। সুতরাং tan থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি 12 sin আলফা ডিভাইডেড বাই 6 প্লাস 12 cos আলফা। থিটা ইকুয়ালস টু যেহেতু 90 ডিগ্রি, আমরা সবাই জানি tan 90 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 1/0, হুইচ ইজ অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রির জায়গায় আমরা 1/0 বসিয়ে আর ডান পক্ষ সেমই থাকছে 6 12 sin আলফা ডিভাইডেড বাই 6 প্লাস 12 cos আলফা। আমরা আর গুণন করে বলতেই পারি এখানে 6 প্লাস 12 cos আলফা ইকুয়ালস টু আসলে কতটুকু আসবে? 0। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে cos আলফা ইকুয়ালস টু হচ্ছে -1/2, আলফা ইকুয়ালস টু হচ্ছে 120 ডিগ্রিজ। সুতরাং স্রোতের বেগের সাথে যদি 120 ডিগ্রি কোণে নৌকা চালনা করা হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের নৌকাটি সোজা অপর পারে পৌঁছাবে। এটা গেল লব্ধি বেগের মান। এখন যদি আমরা হচ্ছে এক্ষেত্রে লব্ধি বেগের মান বের করার চিন্তা করি, একটা জিনিস খেয়াল করে দেখি, আমাদের এই ইকুয়েশনটা বলছে 6 প্লাস 12 cos আলফা ইকুয়ালস টু 0। আমরা যদি আমাদের চিত্রের দিকে একটু একবার ফোকাস করি, 12 cos আলফা x অক্ষ বরাবর একটি ভেক্টর, 6 ও x অক্ষ বরাবর একটি ভেক্টর, এবং আমাদের সমস্ত কাঠামোতে x অক্ষ বরাবর আর কোনো ভেক্টর নাই। আমরা বলছি তার মানে সামেশন অফ fx ইকুয়ালস টু 6 প্লাস 12 cos আলফা ইকুয়ালস টু হচ্ছে 0। x অক্ষ বরাবর যেহেতু কোনো ভেক্টর নাই, আমরা বাই ডিফল্ট বলতেই পারি আমাদের এখানে লব্ধি ভেক্টর বা লব্ধি বেগ হচ্ছে 12 sin আলফা। সুতরাং 12 sin আলফা বেগে আমাদের নৌকাটি সরাসরি অপর পারে পৌঁছাবে কত কোণে? 120 ডিগ্রি কোণে। সুতরাং বেগের মান কত? 12 sin 120 ডিগ্রি। অথবা যদি আমরা কেউ চাই, আমরা r এর সেই বিখ্যাত সূত্র ইউজ করতে পারি, r ইজ ইকুয়ালস টু রুট ওভার আমরা জানি 12 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইনটু 12 ইনটু 6 ইনটু cos অফ 120 ডিগ্রি। এখান থেকে যে r এর মানটি আসবে সেখান থেকে আমরা আসলে লব্ধি বেগ বের করতে পারি। যে কোনো একটা উপায়ে আসলে করলেই আই গেস হয়ে যাবে। দ্যাটস ইট।
আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আমরা আসলে এখন বৃষ্টি, ছাতা, গাড়ি ভেজা ইত্যাদি আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি আপেক্ষিক বেগ কাকে বলে। যখন দুটি গতিশীল বস্তু পরস্পর থেকে ভিন্ন বেগে গতিশীল থাকে তখন একজনের সাপেক্ষে অন্যজনের বেগকে আমরা আপেক্ষিক বেগ বলে থাকবো। আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি কি উপাদান থাকা লাগবে আমাদের? অবশ্যই দুটি উপাদান থাকবে। তার মধ্যে প্রথম উপাদান হচ্ছে গতিশীল পর্যবেক্ষক অর অবজারভার ইন মোশন, এবং দ্বিতীয়ত পর্যবেক্ষক থেকে ভিন্ন বেগে গতিশীল অন্য কোনো প্রসঙ্গ বস্তু। পর্যবেক্ষক থেকে গতিশীল অন্য কোনো প্রসঙ্গ বস্তু যাকে পর্যবেক্ষক পর্যবেক্ষণ করবেন। রেফারেন্স অবজেক্ট ইন মোশন উইথ আ ডিফারেন্ট ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দি অবজারভার অবভিয়াসলি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগের একটি প্রসঙ্গ কাঠামো আমাদের সামনে উপস্থাপিত। আমরা ধরে নিচ্ছি একটি গাড়ি প্রকৃতপক্ষে ভিসি বরাবর ডান দিকে এগিয়ে যাচ্ছে এবং একটি ট্রাক সেই গাড়ির সাথে আলফা কোণে ভিটি বরাবর এগিয়ে যাচ্ছে। এখন গাড়িতে থাকা যদি কোনো পর্যবেক্ষক এই ট্রাকটিকে দেখে থাকেন তাহলে তিনি গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগকে পর্যবেক্ষণ করবেন। একটি কথা এখানে মনে করে রাখা অবশ্যই জরুরি, সেটি হচ্ছে যখন এই গাড়ি চালক অথবা গাড়িতে বসে থাকা পর্যবেক্ষক জানলা দিয়ে বাইরে তাকাবেন তখন তার কাছে কিন্তু গাড়ির বাহিরের প্রতিটি উপাদানকে মনে হবে মাইনাস ভিসি বেগে পেছনের দিকে গতিশীল, বিকজ তিনি নিজেকে তখন স্থির মনে করবেন। এবং এটাও মনে রাখা জরুরি যে ভিটি বা ট্রাক সে কিন্তু আসলে গাড়ির বাইরের একটি উপাদান। সো দিস ইজ ওয়াই এই ট্রাকের উপর আসলে একই বিন্দুতে দুটি বেগ কাজ করবে। একটা হচ্ছে মাইনাস ভিসি, যেটি গাড়ি চালক বা গাড়িতে থাকা পর্যবেক্ষক নিজেকে স্থির থাকার জন্য সমস্ত দুনিয়ার প্রতিটি উপাদানের উপর কল্পনা করবেন, এবং আরেকটি হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ ভিটি। আমরা সামুদ্রিক সূত্র অনুযায়ী বলতে পারি তাহলে সেক্ষেত্রে গাড়ির চালকের কাছে বা গাড়ির পর্যবেক্ষকের কাছে ট্রাকের ভেলোসিটি মনে হবে ভিটিসি। এই ভিটিসি হচ্ছে the relative velocity of the truck with respect to the car. That's why VTC. এবং যদি আমরা সেটার ভেক্টর ইকুয়েশন দেখি VTC equals to VT plus minus VC। এখন খেয়াল করতে হবে VT টা আসলে কার আপেক্ষিক বেগ? ট্রাকের আপেক্ষিক বেগ। সো আমরা বলবো যার আপেক্ষিক বেগ তার প্রকৃত বেগ প্লাস যার সাপেক্ষে তার বিপরীত বেগের ভেক্টর সমষ্টি হচ্ছে বা ভেক্টর লব্ধি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বস্তুর জন্য আপেক্ষিক বেগ। এবং যদি আমরা সেখান থেকে মান বের করতে চাই আমরা বলবো VTC ইকুয়ালস টু, খেয়াল করতে হবে VT ভেক্টরের মান হচ্ছে VT মাইনাস VC ভেক্টরের মান কিন্তু VC প্লাস VT এবং VC ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা দেখতেই পাচ্ছি এখানে পাই মাইনাস আলফা। কারণ আমরা যেহেতু শুরুতে ঘোষণা দিয়ে নিয়েছিলাম যে ভিসি এবং ভিটি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, সো মাইনাস ভিসি কে যদি আমরা এদিকে এক্সটেন্ড করে নিয়ে আসি দেখেই বুঝতে পারছি যে মাইনাস ভিসি অর্থাৎ গাড়ির বিপরীত বেগ এবং ট্রাকের মধ্যবর্তী কোণ হচ্ছে পাই মাইনাস আলফা। এভাবে করে আমরা সেই আপেক্ষিক বেগের মানটা বের করে নিয়ে আসতে পারি এবং ডিরেকশন আই গেস সবাই সহজে বের করতে পারবো থিটা বা ট্যান থিটার ইকুয়েশন থেকে। এবার আমরা আপেক্ষিক বেগ সংক্রান্ত সব থেকে সিম্পল অঙ্কটা করব। বলা হচ্ছে কোন একটি স্থানে 4 মিটার পার সেকেন্ড বেগে খাড়া লম্বভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং ওই স্থানে একজন সাইকেল আরোহী 9 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছেন। বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাইকেল আরোহীকে কত কোণে ছাতা ধরতে হবে? ওকে, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন ইনডিড। আমরা চিন্তা করে রাখি যে এই হচ্ছে আমাদের সাইকেল আরোহী যিনি হচ্ছেন গিয়ে 9 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে গতিশীল। এখন এই ক্ষেত্রে যদি আমরা উক্ত এলাকায় বৃষ্টিপাতের কথা চিন্তা করি 4 মিটার পার সেকেন্ড বেগে খাড়া লম্বভাবে বৃষ্টিপাত হচ্ছে, আমরা কিন্তু এটা বুঝে নিব যে এই বেগের যে মানটা বলা আছে সেটা কিন্তু আমাদের কোয়েশ্চেনে প্রকৃত বেগের কথা বলা হচ্ছে। কেন? কারণ যেই পর্যবেক্ষক বা যেই বর্ণনাকারী আমাদের কাছে বৃষ্টির বেগ বর্ণনা করছেন একই বর্ণনাকারী কিন্তু নিজের জায়গায় থেকে সাইকেল আরোহীকে দেখছেন। একই বর্ণনাকারী কিন্তু নিজের জায়গায় থেকে সাইকেল আরোহীকেও দেখছেন। সো দিস ইজ ওয়াই যেহেতু একই কাঠামো থেকে দুজনকে বর্ণনা করা হয়েছে আমরা এই জন্য ধারণা করে নিব দুটোই দুজনের প্রকৃত বেগের কথা বলা হয়েছে। ওকে, এখন আমরা তাহলে যদি এই ক্ষেত্রে বৃষ্টির প্রকৃত বেগের কথা চিন্তা করি আমরা জানি কোন স্থানে যদি স্বাভাবিকভাবে বাতাস চলাচল না করে বৃষ্টি স্বাভাবিকভাবে সেখানে খাড়া লম্বভাবে পড়বে এবং যেহেতু পুরো সমস্যার মধ্যে পুরো প্রবলেমের মধ্যে বাতাসের বেগের কথা উল্লেখ নেই আমরা ধরে নিব 4 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ছে। এখন যে জিনিসটা আমাকে বুঝতে হবে আমরা এখানে কি বের করতে চাচ্ছি, আমরা এখানে বেসিক্যালি সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে চাচ্ছি। সো যেহেতু সাইকেল আরোহীর সাপেক্ষে দ্যাট ইজ বাই আমার সাইকেল আরোহীর জন্য একটা বিপরীত বেগ -9 মিটার পার সেকেন্ডকে কল্পনা করতে হবে এবং দ্যাট ইজ বাই আমরা বুঝতেই পারছি থার্ড কোয়াড্রেন্ট বরাবর এই বৃষ্টিকে বেঁকে পড়তে দেখবেন কে? আমাদের এই সাইকেল আরোহী। কেন? কারণ আমরা জানি যদি আমরা এখানে দ্য ভেলোসিটি অফ দ্য রেইন উইথ রেসপেক্ট টু দি সাইকেল আরোহী চিন্তা করতে পারি, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট, VRC যেটা the velocity of the rain with respect to the cyclist। বৃষ্টির বেগ কার সাপেক্ষে? সাইকেল আরোহীর সাপেক্ষে। তাহলে আমাদের এখানে বৃষ্টির প্রকৃত বেগটি কি সমীকরণে লাগবে? প্লাস আমাদের হচ্ছে মাইনাস ভিসি দরকার হবে, ঠিক আছে? এবং দেখতেই পাচ্ছি আমরা এখানে VR এবং মাইনাস ভিসি এর মধ্যবর্তী কোণ কতটুকু ভাইয়া? 90 ডিগ্রি। সো আমরা এখানে বলতে পারি যে এখানে আমাদের টোটাল সিচুয়েশনে এই ডিরেকশন বরাবরই আসলে বৃষ্টি পড়ে আসছে থার্ড কোয়াড্রেন্ট বরাবর। এখন যদি সাইকেল আরোহীকে ছাতা ধরতে হয় তিনি অবশ্যই কি করবেন? এই
ওয়েস্ট কোয়াড্রেন্ট বরাবর ছাতা মেলে ধরবেন। তাহলে আমাদের এই কোণটা যদি বের করতে পারি আমরা, এই কোণের ভ্যালুটাই হচ্ছে গিয়ে সাইকেল আরোহীকে কত কোণে ছাতা ধরতে হবে। এবং খেয়াল করে দেখবেন আপনারা, উলম্বের সাথে কিন্তু সাইকেল আরোহীকে অবশ্যই ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে আনতে হবে। সো দ্যাট ইজ ওয়াই কোণের মানটা নেগেটিভ আসা অস্বাভাবিক কিছু না। এখন থিটা ইকুয়ালস টু আমরা যদি বলি tan ইনভার্স ইকুয়ালস টু আমরা আসলে কোন রেসপেক্টে বলবো? যদি আমরা এই ইকুয়েশন রেসপেক্টে বলি, আমাদের 4 কিন্তু হচ্ছে গিয়ে ভূমি, বিকজ থিটা 4 এর সাথে আছে। যদি 4 ভূমি হয়, 4 চলে যাবে নিচে, 9 চলে যাবে উপরে, রাইট? সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাবো tan থিটা ইকুয়ালস টু আই এম রিয়েলি সরি, আমাদের এখানে মান আসছে 66, বাট আমরা এটাকে -66.04 বলবো। দ্যাট ইজ বিকজ আমরা চিত্রে এক্সপ্লিসিটলি দেখতে পাচ্ছি যে ঘড়ির কাঁটার দিকে যদি আমি টার্ন না করি, কখনোই এই দিকে ছাতা ধরা সম্ভব না উলম্বের সাপেক্ষে, রাইট? এক্স্যাক্টলি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন অঙ্কটা। পরবর্তী প্রবলেমে চলে যাই আমরা। বলা হচ্ছে কোনো একজন ভদ্রলোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে যাওয়ার সময় 6 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া লম্বভাবে বৃষ্টিপাত হতে দেখলেন। এখানে আমাদেরকে খেয়াল করতে হবে, যেই ভদ্রলোক নিজে গতিশীল তিনি নিজেই কিন্তু 6 কিলোমিটার পার আওয়ার বেগে লম্বভাবে বৃষ্টিপাত হতে দেখছেন। তার মানে অবশ্যই তিনি বৃষ্টির প্রকৃত বেগ দেখছেন না। তিনি কি দেখছেন? বৃষ্টির আপেক্ষিক বেগ দেখছেন, তাই তো? ওকে, এই যে বৃষ্টির আপেক্ষিক বেগ দেখছেন, তারা আমাদের সেই একই ইকুয়েশন VRM, দ্য ভেলোসিটি অফ দ্য রেইন উইথ রেসপেক্ট টু দ্য ম্যান, ইজ ইকুয়ালস টু হচ্ছে VR প্লাস মাইনাস VM। অবভিয়াসলি আমাদের এখানে কি দরকার? আমাদের দরকার বৃষ্টির প্রকৃত বেগ বের করা। সো আমি যদি ইকুয়েশনটাকে এভাবে সাজাই, VR ইজ ইকুয়ালস টু VRM প্লাস VM, আই গেস কারো কোনো সমস্যা হবে না, বিকজ আমি মাইনাস VM কে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে প্লাস VM বানিয়ে ফেলেছি। এখন যদি আমরা চিত্রটা আঁকতে চাই, তাহলে আমরা বুঝবো যে একজন ভদ্রলোক, ধরে নিচ্ছি 4 কিলোমিটার পার আওয়ার বেগে ডান দিকে হেঁটে যাচ্ছিলেন এবং তার উপর তিনি খাড়া লম্বভাবে বৃষ্টিপাত হতে দেখেছেন। সো এই হচ্ছে আমাদের 4 কিলোমিটার পার আওয়ার বেগে, সরি, এই হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া লম্বভাবে বৃষ্টি পড়ছে। তো যেহেতু আমরা ইকুয়েশন থেকে দেখছি যে VRM which is this, এটাই হচ্ছে আমাদের জন্য VRM এবং এটাই হচ্ছে আমাদের জন্য VM, এদের মধ্যবর্তী যে লব্ধি, এখানে কোনো দেখেন বিপরীত ভেক্টর কিন্তু নাই ইকুয়েশনে, আমাদের আছে নাই। সো দিস ইজ ওয়াই আমরা এখানে কোনো কিছু চিন্তা করব না, আমরা এখানে ডিরেক্টলি সামান্তরিক সূত্র অনুযায়ী বলবো 4th কোয়াড্রেন্ট বরাবর বৃষ্টির প্রকৃত বেগ VR। এখন যেহেতু বৃষ্টির প্রকৃত বেগ বের করতে বলা হয়েছে, আমরা VR এর মান যদি বের করতে চাই, প্রথমে VR ইজ ইকুয়ালস টু রুট ওভার, খেয়াল করে দেখেন 6 স্কয়ার্ড প্লাস 4 স্কয়ার্ড, তাই তো? 6 স্কয়ার্ড মানে হচ্ছে 36, 4 স্কয়ার্ড মানে হচ্ছে কত? 16। তো VR এর ভ্যালু আসছে 7.21। এবং খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা শুরুতেই বলেছিলাম প্রকৃত বেগ নির্ণয় করা, বেগ একটা ভেক্টর রাশি, সো লব্ধির দিকের পাশাপাশি, লব্ধির মানের পাশাপাশি আমাদেরকে লব্ধির দিকও বের করতে হবে। সো VR যদি এরকম হয়, থিটা ইকুয়ালস টু হবে আমাদের জন্য tan ইনভার্স। এখন খেয়াল করতে হবে আমরা কোথায় থিটা নিচ্ছি। চিত্রে আমি থিটা নিয়েছি এটা, সো চিত্রে যেহেতু আমরা উলম্বের সাথে থিটা কোণটাকে ধরেছি, 6 আমাদের জন্য হয়ে গেছে ভূমি এবং 4 হচ্ছে আমাদের জন্য লম্ব। সো থিটা ইজ ইকুয়ালস টু হবে আমাদের জন্য 33.70। এবং খেয়াল করে দেখেন এই যে ডিরেকশনটা থিটার উলম্বের সাথে, এটা কিন্তু ভাইয়া ঘড়ির কাঁটার বিপরীত দিকে, রাইট? সো দ্যাটস ওয়াই আমাদের অ্যাঙ্গেলটা পজিটিভই আছে। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। ইন্টারেস্টিং একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। বলা হচ্ছে একটি গাড়ি সমবেগে পশ্চিম দিকে গতিশীল, গাড়ির গতির দিকেই বাতাস 60 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে। যদি ওই স্থানে হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হয়, তাহলে গাড়ির কত গতিবেগের জন্য শুধুমাত্র সামনের কাজ ভিজবে, শুধুমাত্র পেছনের কাজ ভিজবে এবং গাড়ির উভয় কাছে ভিজবে? 3টা ইকুয়েশন, 3টা সেট, 3টা প্রশ্ন। এখন আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে কল্পনা করব আসলে কে কে আমাদের এই আলোচনায় আসছে। প্রথমে আমরা যদি গাড়িটাকে চিন্তা করি, দিস ইজ দ্য কার, লেটস সে দিস ইজ দ্য কার, এই হচ্ছে গাড়ির ফ্রন্ট ডিরেকশন, এই হচ্ছে গাড়ির চাকা, হি উইল মুভ টু দ্য ওয়েস্ট ডিরেকশন। ধরলাম এক্স অক্ষের ডান দিকটা আমাদের জন্য ওয়েস্ট ডিরেকশন। যেহেতু বলা হচ্ছে সমবেগে গতিশীল, তাহলে আমরা ধরলাম এই হচ্ছে সমবেগ, উইচ ইজ উই ডোন্ট নো, আমাদেরকে বের করতে হবে। খুব ভালো কথা। এখন আমাদের কাছে আরো বলা হয়েছে যে এই স্থানে বৃষ্টিপাত হবে। ওকে, বৃষ্টিপাতের আগে আমরা এক এক করে প্রতিটি উপাদানকে নিয়ে আসি। আগে গাড়ি আসছে, এবার আমাদের আসবে বাতাস। বাতাস কত বলা হয়েছে? গাড়ির গতির দিকেই বাতাস আছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। খুব ভালো কথা, গাড়ির গতির দিকে বাতাস চলে আসলো। এবার আমরা এই স্থানে বৃষ্টিপাত করব। খুব ভালো কথা, বৃষ্টিপাত চলে আসলো। এখন এই 3টা উপাদান আসলে পরস্পর মিথস্ক্রিয়ার মাধ্যমে এই প্রবলেমটাকে ক্রিয়েট করবে। সো হোয়াট উই উইল ডু ইজ, প্রথমে 3টা উপাদানের আচরণগুলোকে একটু আলাদা আলাদা করে ব্যাখ্যা করে আসি। ধারণা করে নেই এই সিচুয়েশনে শুধুমাত্র বৃষ্টিপাত হচ্ছে, তাহলে সেই বৃষ্টি খাড়া লম্বভাবে নিচের দিকে পড়বে, বিকজ আমরা জানি বৃষ্টির প্রতিটা ফোঁটার ওজনের জন্য বৃষ্টি খাড়া নিচের দিকে অবশ্যই নামা শুরু করবে।
এরকম একটা স্থানে যদি আপনি হঠাৎ করে এক্স অক্ষের ডান দিকে বাতাস চলাচল করানো শুরু করেন, ভেলোসিটি অফ এয়ার থাকে, তাহলে কি হবে আপনি চিন্তা করে দেখেন। এই যে আমাদের ছেদবিন্দুটি আছে, এই বিন্দুতে একই সাথে বৃষ্টির কণাটি নিচের দিকে একটা তার স্বাভাবিক গতির বেগ এবং বাতাসের বেগ দুটার জন্য লব্ধি সিচুয়েশনে পড়বে, এবং দ্যাটস বাই কর্ণ বরাবর আসলে আমাদের এই পুরো বৃষ্টির কণাটি বেগে যাবে। চিন্তা করে দেখেন। সো এই বৃষ্টিটা পড়ার জন্য ফোর্থ কোয়াড্রেন্টটা আসলে সব থেকে উপযোগী জায়গা, এবং এটা কিন্তু বৃষ্টির আপেক্ষিক বেগ হবে না, এটা কিন্তু বৃষ্টির প্রকৃত বেগই হবে, রাইট? এখন এমন একটা স্থানে যদি আপনি একটা গাড়িকে জাস্ট দাঁড় করায় রাখেন, সে চলাচল করছে না, সে দাঁড়িয়ে আছে, স্থির দাঁড়িয়ে আছে, v is equals to 0, আপনি কি বুঝতে পারছেন এই বৃষ্টির কণা এসে ডিরেক্টলি গাড়ির পেছনের কাচের উপর হিট করবে? এখন এখানে যখন আমরা প্রশ্ন করছি গাড়ির পেছনের কাচ ভিজবে অথবা সামনের কাচ ভিজবে, গাড়ির পিছনের কাচ ভিজবে অথবা গাড়ির সামনের কাচ ভিজবে, তার মানে হচ্ছে বৃষ্টির পানি কি পেছনের কাছে এসে আঘাত করছে নাকি সামনের কাছে এসে আঘাত করছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গাড়ির ভেলোসিটি যদি বাতাসের ভেলোসিটি থেকে কম হয়, তখনই কেবলমাত্র পেছনের কাচ ভিজবে। আমরা এটার জন্য আরো একটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে ধরে নেই আমাদের কাছে যে গাড়িটি আছে সেই গাড়িটি এখন স্থির অবস্থায় না থেকে সামনের দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, এবং গাড়ি যেদিকে আছে সেই দিকে হচ্ছে গিয়ে বাতাসের একটা গতিবেগ আছে, সেটা হচ্ছে আমাদের বলা হয়েছে, প্রশ্নে বলে দিয়েছে 60 কিলোমিটার পার আওয়ার। এখন এই যে গাড়িটি আছে, গাড়িটি যেহেতু সামনের দিকে আগাচ্ছে, বাতাসের যে আপেক্ষিক বেগ কাজ করবে এই গাড়ির সাপেক্ষে, সেই আপেক্ষিক বেগটি কিন্তু প্রকৃতপক্ষে বৃষ্টিটাকে বাঁকিয়ে দিবে, এবং সেই বাঁকানো বৃষ্টিটা গাড়ির কোন কাজ ভেদ করে বা কোন কাচের উপর আঘাত করে সেটা আমরা পরবর্তীতে পর্যবেক্ষণ করব। প্রথম কাজ হচ্ছে আমাদের কাছে VAC বের করা। VAC হচ্ছে বাতাসের আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে। সো বাতাসের আপেক্ষিক বেগ যদি দরকার হয়, আমাদের বাতাসের প্রকৃত বেগ দরকার হবে এবং গাড়ির বিপরীত বেগ দরকার হবে। সো যদি আমি এই দুটো ইকুয়েশনকে এখন যোগ করি, আমাকে বুঝতে হবে যে গাড়ির বিপরীত বেগের সাথে বাতাসের বেগের প্রকৃত বেগের কৌণিক বিচ্যুতি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে দুজন পরস্পর বিপরীত দিকে আছে। সো এই ক্ষেত্রে আমরা অবশ্যই এই দুজনের ভেক্টরের সর্বনিম্ন লব্ধি দ্যাট ইজ 60 - 5 = 55 বের করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি বাতাসের সার্বিক লব্ধি হচ্ছে 55 ডান দিকে এবং বৃষ্টিপাত হচ্ছে কোন দিকে, খাড়া নিচের দিকে। এখন খেয়াল করে দেখেন, একটু আগে লব্ধি ছিল 60 ডান দিকে এবং খাড়া নিচের দিকে বৃষ্টিপাত ছিল। আমরা যদি আগে চিত্রে যাই, বৃষ্টি ছিল খাড়া নিচের দিকে কিন্তু VAR ছিল ডান দিকে, ফোর্থ কোয়াড্রেন্টে বৃষ্টি পড়েছে। এখনো যদি আমি চিন্তা করে দেখি, আমাদের লব্ধি কিন্তু আলটিমেটলি 55 ডান দিকেই আছে, বৃষ্টিপাত খাড়া নিচের দিকে হচ্ছে, এখনো কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট বরাবরই বৃষ্টিপাত হবে, এবং ফোর্থ কোয়াড্রেন্ট বরাবর বৃষ্টিপাত হলে এখনো গাড়ির কাজ পেছনেরটাই ভিজবে। সো দিস ইজ বাই আমরা এই অসমতাকে দিয়ে প্রকাশ করতে পারি যে যতক্ষণ পর্যন্ত গাড়ির ভেলোসিটি বাতাসের ভেলোসিটি থেকে কম, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র পিছনের কাজ ভিজবে। এটা হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার। এখন আমরা যদি আস্তে আস্তে গাড়ির বেগ বাড়াতে বাড়াতে এমন করে ফেলি যে গাড়ির বর্তমান বেগ এখন 60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ বাতাসের বেগের সমান, তাহলে আমরা চিন্তা করব, খেয়াল করে দেখবেন এই VAC এর ভ্যালু কতটুকু হয়। আমরা তখন বলবো VAC প্রাইম ইকুয়ালস টু, এটাকে VC প্রাইম বললাম পরিবর্তিত যেহেতু, সো VAC প্রাইম কিন্তু আমাদের হবে 60 - 60 = 0, অর্থাৎ তখন বাতাসের কোনো আপেক্ষিক বেগই থাকবে না। যদি গাড়ির সাপেক্ষে বাতাসের কোনো আপেক্ষিক বেগ নাই থাকে, তার মানে আপনি কি বুঝতে পারছেন, আপনারা কি বুঝতে পারছেন, তার মানে আপনারা কি বুঝতে পারছেন, গাড়ি চলতে থাকবে কিন্তু গাড়ির উপরে খাড়া লম্বভাবে বৃষ্টিপাত হবে, এবং যদি গাড়ির উপর খাড়া লম্বভাবে বৃষ্টিপাত হয়, আমরা সবাই জানি গাড়ির যে জানলাগুলো আছে সেটা একটু টিল্টেড থাকে, তখন গাড়ির উভয় কাচের উপরে বৃষ্টিপাত হবে। সুতরাং VC = যদি VA হয়, তাহলে আমরা বলবো গাড়ির উভয় কাচই ভিজবে। আর তাহলে একটা অসমতায় বাকি থাকে, দ্যাট ইজ যদি গাড়ির বেগ কোনো কারণে বেশি হয়ে যায় বাতাসের থেকে, তখন আমরা বলতে পারবো গাড়ির শুধুমাত্র সামনের কাচ ভিজবে। এবং সেটাও আমরা বুঝতে পারছি, কারণ যদি এরকম হয়, ধরে নেই গাড়ির ভেলোসিটি কোনো কারণে 100 কিলোমিটার পার আওয়ার, তখন কিন্তু ভাইয়া খেয়াল করে দেখেন VAC ডাবল প্রাইম ইকুয়ালস টু হবে VA which is 60 minus VC. 60 minus 100 will give us a resultant of -40. যদি রেজাল্টেন্ট এখন -40 হয়, আপনারা একটু কল্পনা করে দেখেন, বাতাস তখন যাচ্ছে বাম দিকে, খাড়া নিচের দিকে বৃষ্টিপাত হচ্ছে, এবং তখন থার্ড কোয়াড্রেন্ট বরাবর বৃষ্টিপাত হবে। দিস ইজ -40। ডান দিকে যেহেতু আমাদের এতক্ষণ পজিটিভ ভ্যালুগুলো ছিল, তো অবশ্যই এখন বাম দিকে চলে আসবে বৃষ্টি, and থার্ড কোয়াড্রেন্ট বরাবর বৃষ্টিপাত হলে অবশ্যই গাড়ির সামনের কাছে ভিজবে। দ্যাট ইজ হোয়াট উই আর হ্যাভিং হিয়ার। VC ইজ গ্রেটার দেন VA।
ওয়েল, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ক্লাসটি করার জন্য। আই হোপ আপনাদের সাথে আবার সামনে আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দিস ইজ সৈয়দ আল নাহিয়ান signing out. Thank you.